প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। কলেজ থেকেই আমরা একসাথে পড়ছি। কি হয়েছে, তোকে এমন দেখাচ্ছি কেন? বাবা স্ট্রোক করেছেন, হসপিটালে আছেন। আমার কথা শুনে গরম চা লেগে সাকিবের জিহ্বা পুড়ে গেল। কি বলছিস? হ্যাঁ, আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া হয়েছে। আমাকে আজকের মধ্যে বাসা নিতে হবে। কাল বাবাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিবে, তাই আজকে সব ব্যবস্থা করতে হবে। দাঁড়া, থাম। তুই কি বলছিস? কিছুই মাথায় ঢুকছে না আমার। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। কি সব আবল তোর বলছিস? আমি সাকিবকে সব খুলে বললাম, শুরু থেকে কি হয়েছে, কিভাবে হয়েছে। সাকিব তো আমার কথা শুনে পারছে না, এখনই চলে যায় আমার চাচাকে খুন করতে। আমার বন্ধু বান্ধবীগুলোর জন্য আমি ওদের কলিজা ছিলাম, আর আমার বাবা মাও অনেক ভালোবাসতো তাদের। ছেলেদের সাথে বন্ধুত্বে আমার বাবার কখনোই কোনো নিষেধাজ্ঞা ছিল না। উল্টো বাবাও ওদের সাথে বন্ধুদের মতো আচরণ করতেন। বাবা মা জানতেন সাকিব এখানে একাই থাকে, তাই কলেজে থাকতে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় মা খুব আফসোস করলেন। বললেন পরীক্ষার সময়টা ছেলে মেয়েদের ভালো যত্ন নিতে হয়, আর ছেলেটা একা। মার আফসোস দেখে বাবা সাকিবকে ফোন করে বললেন পরীক্ষার কয় মাস ও আমাদের সাথেই থাকতে, ব্যাগপত্র গুছিয়ে চলে আসতে বললেন। সাকিব প্রথমে আপত্তি করলেও জানতো বাবা যেহেতু বলে দিয়েছে সে আর কারো কথা শুনবেন না, তাই বাধ্য হয়ে সাকিবকে আমাদের বাসায় উঠতে হলো। পরীক্ষার সময় মা আমার যতটা যত্ন করেছিলেন, ঠিক ততটাই সাকিবেরও যত্ন করেছিল। ওকে বুঝতেই দেয়নি যে ও ওর কোনো বন্ধুর বাসায় আছে। সেজন্য সাকিবও অন্য সবার থেকে একটু না অনেকটাই বেশি ভালোবাসে আমার বাবা মাকে। সাকিবকে বুঝিয়ে বললাম, এখন রাগ বা গরম হয়ে লাভ নেই, আমি এদিকটা সামলাতে হবে, আর সেজন্য এই মুহূর্তে আমার বাসা নেওয়াটা বেশি জরুরি। তারপর আমি আর সাকিব মিলে হন্য হয়ে বাসা খোঁজার অভিযানে নেমে পড়লাম। মোহাম্মদপুরের অলি গলি বাসা খুঁজতে লাগলাম। দোস্ত, এদিকে বাসা ভাড়া বেশি হবে। এর চাইতে এক কাজ করি, চল বাসবাড়ি চলে যাই। ওইদিকে বাসা ভাড়া কম হবে। ঠিক আছে, চলো। তবে সেখানেও একই অবস্থা, সামান্য কিছু এদিক সেদিক হয়, তেমন আহামরি কম ভাড়া নয়। অগত্য বাসা না পেয়ে অন্যদিকে যাওয়ার কথা ভেবে সামনে হাঁটা দিতে সামনে আরেকটা টুলেট দেখতে পেলাম। টুলেটটা দেখে সাকিব আমার দিকে তাকালো, আমি বাড়িটার দিকে তাকালাম। সেই একই হবে দোস্ত, এই বাসা দেখা না দেখা একই। তাও দোস্ত, এটাই শেষ। এটা না হলে এই এলাকার আর কোনো বাসা দেখবো না। এরপর নামায় চলে যাব, সেখানে বাসা ভাড়া কম পাবো, শিওর থাক। তবে এটা দেখি প্লিজ। ঠিক আছে বলছিস যেহেতু, আর এতগুলো বাসা দেখেছি, এই একটা দেখলেই কি বা হবে। আমরা উপরে উঠে গেলাম, গিয়ে জানতে পারলাম 5 তলার পরে ছাদে দুটো রুম আছে, ওই রুম দুটোই ভাড়া দেবে। কথা শুনে সাকিব আমার দিকে তাকালো। একবার দেখি চল। অর্ধেক জায়গা নিয়ে করা মোটামুটি আকারের দুটো রুম আছে, সামনেই ছোট্ট করে ড্রয়িং রুমের মতো। ঠিক ড্রয়িং রুম বলা যায় না, শুধু অল্প একটু বাড়তি জায়গা যোগ করা। তবে সমস্যা হলো কিচেন ও বাথরুম একটাও সাথে নয়। বাসায় ঢোকার দরজা বাম পাশেই, কিচেন আর কিচেনের পেছন দিকে ছোট্ট একটা স্টোর রুমের মতো আছে। ছাদের অন্য পাশে কোনায় বাথরুম। সবকিছু দেখে সাকিব আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। আমিও ভাড়ার কথা জিজ্ঞেস করলাম, এসেছি যখন সব জানতে দোষ কোথায়? ভাড়াটা খুবই কম, 8,000 টাকা মাত্র। ওই সময় 8,000 টাকাও আমার জন্য কম ছিল না, তবে অন্য সবের তুলনায় অনেক কমই ছিল। এত কমে পাবো ভাবতেও পারিনি। আমি 2 ঘন্টা সময় নিলাম একটু ভেবে দেখার জন্য। 2 ঘন্টার মাঝে জানিয়ে দেব। সাকিবকে নিয়ে বেরিয়ে গেলাম। সময় নেওয়ার কি দরকার ছিল? এই বাসায় কিভাবে থাকবি? চল নামার দিকে যাই। ওইদিকে গেলে দূর হয়ে যাবে রে। এখান থেকে অনুর কলেজ, তনুর স্কুল সবই মোটামুটি কাছে হয়, আর নামায় গেলে অনেক বেশি দূর হয়ে যাবে। তুই এই বাসায় উঠবি? আমি সাকিবের দিকে তাকিয়ে রইলাম। তোর মাথা ঠিক আছে? 5 তলার উপরে সবার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, আর লিফটও নেই। আমার আগের ফ্ল্যাটটাও নেই সাকিব। প্রথমে কষ্ট হলেও সবাই ঠিক ম্যানেজ করে নেবে। সবার প্রথম প্রথম সবকিছুতে কষ্ট হয়,
কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। সবাই নিজেকে মানিয়ে নেয়, আমরাও মানিয়ে নেব। তুই শিওর এই বাসাটাই নিবি? এর চাইতে কম পাবো না সাকিব, এমন পাবো না। ভেবে দেখ, অন্য সব বাসা 1 মাসের ভাড়া দিয়ে আমি এখানে 2 মাসের ভাড়া দিতে পারবো। আর শুধু ভাড়া দিলেই তো হবে না, 5টা মানুষ তো আর না খেয়ে দিন কাটাবে না। বেঁচে থাকার জন্য মাথার উপর ছাদের পাশাপাশি পেটের জন্য খাবারও প্রয়োজন। সেই সাথে অনুতনুর পড়ালেখাও আছে। বাসার ভাড়ায় যদি সব টাকা চলে যায় তাহলে বাকি সব সামলাবো কিভাবে? আমার জীবনের বাস্তবতার দিকে তাকিয়ে সাকিব আর কিছুই বলতে পারেনি। আমি সাকিবকে নিয়ে আবার গেলাম। 2 মাসের ভাড়া অ্যাডভান্স করা লাগবে। অনেক রিকোয়েস্ট করলাম 1 মাসের ভাড়া অ্যাডভান্স করার জন্য, তাও কাজ হলো না। 2 মাসের ভাড়াই আগে দিতে হবে। আর উঠে চলতি মাসের ভাড়া দেয়া লাগবে, অর্থাৎ একসাথে 24,000 টাকা দেয়া লাগবে। তাও ভালো, অন্য কোথাও হলে তো অনেক টাকা দেওয়া লাগতো। রুম দুটো খালি ছিল, তাই বললাম আমি সেদিনই উঠতে চাই। প্রথমে ওনারা আপত্তি করলেন, পরে আমি বাবার কথা বলায় ওনারা ব্যাপারটা বুঝতে পেরে আর আপত্তি করলেন না। আমি সাথে সাথেই 3 মাসের ভাড়া দিয়ে দিলাম, 2 মাসের অ্যাডভান্স আর চলতি মাসের ভাড়া সহ। আর বললাম আমি সেদিন রাতেই জিনিসপত্র নিয়ে আসব, কারণ পরের দিনই বাবাকে হসপিটাল থেকে রিলিজ দিবে। তখন বাবাকে দেখব না জিনিসপত্র আনবো। ওনারা আমাকে বাড়ির মেইন গেটের একটা চাবি দিয়ে দিলেন। আমি সাকিবকে নিয়ে আমাদের ফ্ল্যাটের জন্য বেরিয়ে পড়লাম। সাকিবের বাইক ছিল, তাই আর কষ্ট করে হাঁটা লাগলো না। এমনিতেও সারাদিনে কম হাঁটিনি। পথে মাকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি বাসা নেওয়া হয়ে গেছে, ফ্ল্যাটে যাচ্ছি সব জিনিসপত্র আনতে। রাতেই আমি সব গুছিয়ে ফেলবো। আমাদের ফ্ল্যাটের দরজাটা খুলতেই আমি স্পষ্ট দেখতে পেলাম ওই যে ড্রয়িং রুমের বড় চেয়ারটায় আমার বাবা বসে আছে। বাবার আলাদা একটা চেয়ার ছিল, আমরা 3 বোন বলতাম রাজার চেয়ার, আর সেই চেয়ারের রাজাটা ছিল আমার বাবা। আমি দেখতে পাচ্ছি আমার বাবা পায়ের উপর পা তুলে বসে হাসছেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, বাবার চেয়ারটা ধরে কেঁদেই দিলাম। তুই যদি ভেঙে পড়িস বাকি সবাইকে কে সামলাবে বল? আমি উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বাবা মার রুমে ঢুকলাম। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে আসছিল, তবু নিজেকে সামলে নিয়ে আমি কাজ শুরু করলাম। একদম প্রয়োজনীয় জিনিস ছাড়া কিছুই নিলাম না। আমাদের 3 বোনের ছোটবেলার কিছু চিহ্ন যা মা ফেলতে চাইতেন না কখনো, সেগুলো নিয়ে নিলাম মার জন্য। কিচেনের পিছনের স্টোরটায় রাখা যাবে। 2 দিন সময় থাকায় বাকি জিনিস ফ্ল্যাটে রেখে দিলাম। পরের দিন গিয়ে বিক্রির ব্যবস্থা করব। রাতের মাঝে সবকিছুই গুছিয়ে সাকিব আমাকে হসপিটালে দিয়ে বাবাকে দেখে বাসায় চলে গেল। পরের দিন সকালে বাবাকেও রিলিজ করে দিল। হসপিটাল থেকে বাবাকে নতুন বাসায় নিয়ে যাই। বাবা কিছুই জিজ্ঞেস করেননি আমাকে। মা আগের দিনই তাকে বলে দিয়েছিলেন। বাকি সব ফার্নিচার বিক্রি করে মোটামুটি ভালো কিছু টাকা হাতে এসেছিল। আমি মাকে বলে 1 বছরের ভাড়া একসাথে দিয়ে দিলাম, যেন ভাড়া নিয়ে কোনো সমস্যা না হয়। একবেলা না খেয়ে হয়তো থাকতে পারবো, কিন্তু মাথার উপর ছাদ না থাকলে কোথায় গিয়ে থাকবো? তার কিছুদিন পরেই আমার ফাইনাল পরীক্ষা। ভাগ্য ভালো ছিল যে আমার ভার্সিটির সব টাকাই আগে থেকে পরিশোধ করা ছিল, শুধু অল্প কিছু টাকা দেয়া লাগবে। টিউশনি তো ছিলই, তা দিয়েই হয়ে গিয়েছিল। ভাবছিলাম পরীক্ষা শেষ করে আরো কয়টা টিউশনি খুঁজে নেব, কোনো চাকরি না পাওয়া অবধি। টিউশনি করে হলেও কিছুটা হাল ধরা যাবে। ভালো মতো পরীক্ষাও দিয়ে দিলাম। পরীক্ষার সময় সাকিব আমার অনেক উপকার করেছিল। প্রতিদিন নিজের সাথে নিয়ে যেত, আবার দিয়েও যেত। দিনরাত পড়ে পরীক্ষা দিলাম, যেন রেজাল্টটা অনেক ভালো হয়, কারণ আমার যে অনেক ভালো একটা চাকরি লাগবে। মানুষের যখন বিপদ আসে তখন হয়তো চারিদিক থেকে বিপদ আসে। আমার একসাথে 2টা টিউশনি চলে গেল। আমি যেন অথই সাগরে পড়ে গেলাম। এর মাঝে এ বাসায় 3 মাস হয়েও গিয়েছে উঠেছি। মার কাছে যা টাকা ছিল তাও 3 দিন শেষের দিকে। 2 মাস পরই অনুর কলেজের 2য় বর্ষে ভর্তি। ভালো কলেজে পড়তে ভালো টাকাও খরচ করা লাগে। কোথায় পাবো আমি এত টাকা একসাথে? ভেবেছিলাম টিউশনের টাকাগুলো রেখে দিব অনুর ভর্তির জন্য, কিন্তু তার হলো না। আমি আবার হন্য হয়ে টিউশনি খোঁজা শুরু করলাম। এবারে যুদ্ধটা আরো কঠিন। এবার শুধু টিউশনি না, সাথে একটা চাকরিও জোগাড় করা লাগবে। অনেক ইন্টারভিউ দিলাম, অনেক,
কোথাও থেকে পজিটিভ কোনো খবর পাচ্ছিলাম না। আমার রেজাল্ট দেখে সবাই বলে ভালো, কিন্তু জানাবে বলে আর কেউ জানাচ্ছিল না। কোনোভাবেই কোনো চাকরি হচ্ছিল না। একদিন একটা কোম্পানির রিসেপশনের জন্য ইন্টারভিউ দিতে গেলাম। বেতন ভালোই দিবে, 15,000 টাকা, সাথে বেকার লাঞ্চও দিবে। তাই মনে মনে দোয়া করছিলাম আল্লাহ যেন চাকরিটা আমার হয়ে যায়। ইন্টারভিউ রুমে ঢুকতে যে লোকটা বসা ছিল সে কেমন ভাবে যেন দেখছিল আমাকে। তার দৃষ্টিভঙ্গি আমার একদম ভালো লাগেনি। তাও আমি কিছু বলিনি। ইন্টারভিউ ভালোই দিলাম, সব প্রশ্নেরই ভালো উত্তর দিয়েছি। আপনার তো কোনো পূর্ণ অভিজ্ঞতা নেই। কথাটা শুনে আমার মুখটা মলিন হয়ে গেল। না না, আপনি মন খারাপ করবেন না, আপনি পারবেন জানি। আর রেজাল্ট তো আমার হাতে, আমি ওকে করে দিলেই হবে। আর আমার আপনাকে যথেষ্ট পছন্দ হয়েছে, আপনি অনেক স্মার্ট, ইউ আর পারফেক্ট। তার কথাগুলো আমার গায়ে পড়া লাগছিল। ইন্টারভিউতে কেউ এভাবে কথা বলে জানতাম না। বাকিটা আপনার হাতে, আপনি যদি চাকরিটা করতে চান তাহলে তো হয়েই গেল। স্যার, আমার এই চাকরিটা খুব প্রয়োজন। আমি ঠিক সব শিখে নিব আর আমার বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করব। ভেবেছিলাম লোকটা হয়তো ভালো হবে, আমার কথাটা বুঝবে। তাহলে তো হয়েই গেল। আপনি আমার দিকটা দেখেন, আমি আপনার দিকটা দেখছি। তার কথায় আমি বেশ অবাক হই। আপনার দিক বলতে? সি লাইফ ইজ অল অ্যাবাউট গিভ অ্যান্ড টেক। সো আপনি আমাকে দেন, আমি আপনাকে দিব। আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। লোকটা কথা বলতে বলতে উঠে এসে আমার সামনে টেবিলে বসলেন। খুব বাজেভাবে আমার কাঁধে হাত রাখলেন। আমার আর বুঝতে বাকি রইল না লোকটা কি বোঝাতে চাইছেন বা কি চাইছেন আমার কাছে। আপনি চাকরির বিনিময়ে আমার ইজ্জত চাইছেন? এভাবে বলছো কেন? আমি তো তোমার রেপ করব না, আমরা একসাথে এনজয় করব বেবি। আর তার বিনিময়ে তোমার যত টাকা লাগে আমি তোমাকে দিব। তখন তোমার 15,000 টাকার জন্য চাকরি করা লাগবে না, প্রতি রাতের জন্য তুমি 15,000 টাকা পাবে। আমি লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ধাক্কা খেয়ে বদমাইশ লোকটা গিয়ে নিচে পড়ে যায়। কিছু পড়ার শব্দে পেয়ে অনেকেই ভেতরে চলে আসে। আমি উঠে গিয়ে লোকটার সামনে দাঁড়াই। তোদের মতো বেজন্মাদের জন্যই মেয়েরা আজও ঘরের বাইরে সুরক্ষিত নয়। আমি মান সম্মানের সাথে চাকরি করে হালাল উপার্জন করতে এসেছিলাম, নিজেকে বিক্রি করতে নয়। রাগে আর কষ্টে আমি কথাই বলতে পারছিলাম না। ওই অমানুষটার মুখে থুতু দিয়ে বেরিয়ে এলাম। রাস্তায় বেরিয়ে কেঁদে দিয়েছিলাম। মেয়ে হয়ে একজন মানুষ নামের অমানুষ আমার মান সম্মানে হাত দিতে চাইছিল। আমি কি কিছুই করতে পারবো না আমার পরিবারের জন্য? আল্লাহ কবে আমাদের মুখে তাকাবেন? কবে আমাদের দুঃখগুলোকে একটু কমিয়ে দিবে? আমি অনেক কিছু চাই না, শুধু আমার পরিবারকে নিয়ে দুবেলা ঠিক মতো খেয়ে পড়ে ভালো থাকতে চাই, আর কিচ্ছু চাই না। কান্না করে আমার চোখ মুখ খুলে গেছে। অনেকটা পথ হেঁটে এসেছি, শরীর আর সঙ্গ দিতে পারছিল না, তাও আমি নিজেকে টেনে নিয়ে যাচ্ছিলাম। হুট করেই পথে আমার তুবাপুর সাথে দেখা হয়। সে আমাকে দেখে এক প্রকার দৌড়ে এসে জড়িয়ে ধরে। আমি তুবাপুকে পেয়ে আবার কেঁদে দিলাম। আমার কিছু একটা হয়েছে আন্দাজ করতে পেরে আপু আমাকে নিজের সাথে তার বাসায় নিয়ে যায়। আমাকে শান্ত করে খাওয়া দাওয়া করান। তারপর আপু আর আমি চা নিয়ে বসি। সেদিন সকালে ঘটে যাওয়া সব কথা আপুকে বললাম। আপু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। দুনিয়াটা হারাবি রে রেনু, তুই পারবি না এদের সাথে। পথে পথে এমন সব জানোয়ার দিয়ে ভরা, ওরা মেয়ে দেখলে খাবলে খেতে চায়। আমার একটা চাকরি খুব দরকার আপু। তোমার তো এত মানুষের সাথে পরিচয়, দেখো না আপু কিছু একটা করতে পারো কিনা। তারা আমার কাছে নিজের প্রয়োজনে আসে রে, প্রয়োজন মিটিয়ে চলে যায়, আমার কথা শুনতে আসে না। আপুর জন্য শুরু থেকেই আমার অনেক কষ্ট হতো। তো বাপু আমাদের অ্যাপার্টমেন্টের পাশের বিল্ডিং এ থাকতো। তার সাথে প্রায় আমার ছাদেই দেখা হতো। তাকে প্রায় সময় আমি নানান রকম ছেলের সাথে দেখতাম। প্রথম প্রথম ভাবতাম তারা হয়তো আপুর বন্ধু, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম তারা আপুর বন্ধু নয়। একদিন কৌতূহলের বসে আপুকে জিজ্ঞেস করে ফেলি। তখন আপু বলেছিল ছোটবেলায় চাচা চাচির কাছে মানুষ হয়েছিল। আপুর বাবা মা অনেক ছোট থাকতেই মারা যায়। অনেক কষ্টে নিজের পড়ালেখা চালিয়েছিলেন।
মাস্টার্সও কমপ্লিট করেছিলেন, কিন্তু কোথাও চাকরি পাননি। অবশেষে একটা চাকরি পেয়েও যান, কিন্তু জয়েনের কিছুদিন পরেই তুবা আপু আমার মতো বাজে একটা ঘটনার সম্মুখীন হন। তবে আমি নিজের সম্মান নিয়ে ফিরে আসতে পারলেও তুবা আপু পারেননি নিজের সম্মান নিয়ে ফিরে আসতে। সেদিন তুবা আপুকে সেদিন নিজের সম্মান হারাতে হয়েছিল মানুষরূপী কোনো অমানুষের হাতে। ওই ঘটনার পর আপু আর চাকরি করেননি কোথাও। আপু বলেছিল চারিদিকে সব শিয়াল শকুন, এদেরকে না দিলে এরা জোর করে খাবে। তারপর আপু নিজে ওই লাইনে চলে যায়, যখন প্রয়োজন হয় যায়, না হয় তো যায় না। আপুর কাঁধে তো কোনো দায়িত্ব ছিল না, তার জীবন শুধু নিজেকে নিয়েই। আপুর জীবনের কষ্টগুলোর কথা শোনার পর থেকেই তার প্রতি আমার মায়াটা যেন অনেক বেড়ে গিয়েছিল। আমি কখনো তাকে খারাপভাবে দেখিনি। সে কি করে সেটা আমার জন্য মুখ্য নয়, আমার জন্য সে আমার তুবা আপু। তবে এটাও জানি যে আপুর আসল সত্যটা শুনবে সে আপুকে ঘৃণা করবে। জানি না কেন আমি আপুকে ঘৃণা করতে পারতাম না। আমি সারা বিকেল আপুর সাথে কাটিয়ে উঠে পড়লাম বাসায় যাওয়ার জন্য। আপু আজ যাই, বেশ দেরি হয়ে গেল, আবার মা চিন্তা করবে। সাবধানে যাস। আপু আমার হাতে 1000 টাকা দিয়ে দিলেন। আমি নিষেধ করতে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিলেন। রেনু শোন, হ্যাঁ আপু বলো। আশেপাশে যাকে দেখবি কখনো ভরসা করবি না। সবগুলোই পশু, একটাও মানুষ না। মানুষ রূপে জানোয়ার সব। কখনো জোর করে কাউকে নিতে দিস না। আমি বাসা চলে এলাম, মাকে কিছুই বলিনি, তুবা আপু ছাড়া কাউকেই বলিনি। কোনোভাবে একটা চাকরি জোগাড় করতে পারছিলাম না। ওইদিকে অনুর ভর্তির সময় ঘনিয়ে এসেছিল। আমার মাথা কোনোভাবেই কাজ করছিল না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে আমার ল্যাপটপটা বিক্রি করে দিয়ে অনুকে ভর্তি করলাম। কিন্তু আমার বিপদের তো সেখানেই শেষ না। মার হাতে যা ছিল সব শেষ। তখন কোনো ব্যবস্থা করতে না পারলে কয়দিন পর থেকে ঘরে আর চোরা চলবে না। বাবার ওষুধ, তনুর পড়ার খরচ, সারা রাত ছাদে পায়চারি করলাম। কোনো দিক দেখতে পাচ্ছি না আমি। যেখানেই যাই কেউ আমাকে চাকরি দিতে চায় না, উল্টো আমার সম্মান কেড়ে নিতে চায়। আর কিছু চিন্তাও করতে পারছি না, কারোর সাথে কথা বলা দরকার। এত রাতে তমাকে ফোন দেওয়া ঠিক হবে না। তমা ওর হাজবেন্ডের সাথে থাকে, তাই তুবাবুকে ফোন দিলাম। কি রে, এত রাতে তুই? আপুরে, একটা চাকরি চেয়ে আমার খুব দরকার। আমি দেখছি কি করা যায়। মাঝে আরো দিন 10 চলে গেল, কোনো লাভ হলো না। আমি আবার একই পরিস্থিতির শিকার হলাম। ভাগ্য কি আছে জানি না, দ্বিতীয়বারও আমি মান সম্মান নিয়ে ফিরে এলাম। তবে এবার আর কাঁদিনি, শুধু ভেবেছি আমার হয়তো আর মাস্টার্সটা করা হবে না, আর অনার্সের সার্টিফিকেটেও কেউ হয়তো চাকরিও দিবে না। আর যদি কেউ দেয় তাহলে তা দিবে আমার এই শরীরটার জন্য, আমার যোগ্যতার জন্য নয়। আমি বাসায় ফিরে দেখলাম সবাই চুপচাপ, কেউ আমাকে কিছু বলছে না। মাকে জিজ্ঞেস করতে সে মুখ চেপে কান্না করছেন, অনুও কিছু বলছে না। শেষে তনুর মুখ থেকে বের করলাম, ঘরে কিছু নেই, তাই সকাল থেকে সবাই না খেয়ে আছে। কথাটা শুনে আমার যেন কলিজাটা ছিঁড়ে যাচ্ছিল। আমার ব্যাগে সামান্য কিছু টাকা ছিল। আমি দৌড়ে গিয়ে গলির মোড়ের দোকান থেকে 1 কেজি চাল আর 4টা ডিম কিনে নিয়ে এলাম। আমার তনুকে রান্না করে খাওয়ালাম, বাবা মাকে খাওয়ালাম। সবাইকে ঘুম পাড়িয়ে আমি ছাদে চলে গেলাম। আমার ভেতরটা হাহাকার করছে। আল্লাহ আমাকে এমন দিনের সম্মুখীন করবেন কখনো ভাবতেও পারিনি। না পারছি মরে যেতে, না পারছি বেঁচে থাকতে। আমি তুবা আপুকে ফোন দিলাম। আপু, আমি কাজ করব। কোনো চাকরি হলো? চাকরি হবে না আপু, কেউ দেবে না চাকরি। তাহলে কি করবি? কেউ জোর করে নিলে তো আর তার বিনিময়ে কিছু পাবো না। এর চাইতে আমারটা আমি নিজেই কাজে লাগাই। তোর মাথা ঠিক আছে? কি বলছিস তুই এসব? এটা কোনো জীবন নয়, এটা একটা নরক। মৃত্যুর পরেও এর শাস্তি ভোগ করা লাগবে। আমি সেটার জন্য প্রস্তুত আপু। আমার কিছু করার নেই, কোনো পথ খোলা নেই আমার কাছে। আজ ঘরে চুলা জ্বলেনি, আমার অনুতনু না খেয়ে দিন পার করেছে। আমার অসুস্থ বাবার মুখে ভাত জোটেনি সারাদিন। ওদের যদি না খাইয়ে রাখতে হয় তাহলে আমার বেঁচে থেকে লাভ কি আপু বলো? এত কষ্ট করছিস, আর একটু দেখবো, এভাবে নিজেকে নরকে ঠেলে দিবি? অনেক দেখেছি আপু,
আর সম্ভব না। নিজেকে নরকে ঠেলে দিয়ে যদি মানুষগুলোকে ভালো রাখতে পারি তাহলে আমার আর কিচ্ছু চাই না। তবুও তুই আরো ভাব। আমার ভাবা শেষ আপু, তুমি ব্যবস্থা করো। তো বাবুকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আমি ফোনটা রেখে দিলাম। আপু দুবার কলও দিল, আমি ধরলাম না। জানতাম আপু আমাকে বোঝাবে, তবে এই বুঝ দিয়ে আমার সংসারে চুলা জ্বলবে না, আমার অসুস্থ বাবার ওষুধ আসবে না, আমার বোনের লেখাপড়া হবে না। সারা রাত আমি ঘুমাইনি। পরের দিন আবার আপুকে ফোন দিলাম। কোনো ব্যবস্থা হয়েছে? তুই সত্যি সত্যি নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিস? হ্যাঁ। আপু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন, আমি শুনতে পেলাম। আমি তোকে কিছুক্ষণ পর ফোন দিচ্ছি। ফোন রাখার ঘন্টাখানেক পরেই আপু আমাকে আবার কল দেয়। হ্যাঁ বলো। আমি তোকে একটা ঠিকানায় SMS করে দিচ্ছি, 8টা নাগাদ সেখানে চলে যাবি। একজন আসবে গাড়ি নিয়ে, ডিটেলস লিখে দিচ্ছি। তোকে নিয়ে যাবে তার সাথে, আবার সকালে পৌঁছে দিয়ে যাবে। ঠিক আছে। তার নাম? নাম জানা লাগবে না আপু। অন্ধকার অন্ধকারই, অন্ধকারে কোনো নাম হয় না, কোনো ব্যাখ্যা হয় না। ঠিক আছে, রাখছি। শোন, বলো। শেষ মুহূর্ত পর্যন্ত যদি তোর মনে হয় তুই এই কাজ করবি না, তাহলে কিছু করা লাগবে না। আমাকে শুধু একটা ফোন দিলেই হবে, আমি সব সামলে নেব। একবার এই পথে হাঁটলে চাইলেও আর ছাড়তে পারবি না। এই অন্ধকার জগৎ তোকে ছাড়তে চাইবে না। মাকে গিয়ে বললাম আমার চাকরি হয়ে গেছে। মা শুনে যে কি খুশি, কিন্তু আমি জানি আমি জীবনের প্রথম আমার মাকে মিথ্যা বলছি। কিসের চাকরি? মনে আছে গত মাসে একটা ইন্টারন্যাশনাল কোম্পানির কল সেন্টারের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম। ওরা জানাবে বলে আর জানায়নি। ওরাই ফোন দিয়ে বলল আমাকে সিলেক্ট করা হয়েছে। আমি চাকরিটা পেয়ে গেছি মা। কিন্তু তুই না বলি রাতের শিফট? হ্যাঁ মা, তবে আমি একা নই, আরো অনেক মেয়েরাই রাতে কাজ করে। কিন্তু আর কোনো কিন্তু বলো না মা, অনেক কষ্টে চাকরিটা পেয়েছি। 20,000 টাকা স্যালারি দিবে, সাথে টার্গেটের উপর বোনাস, হ্যান ত্যান অনেক কিছু আছে। এর চাইতে ভালো চাকরি এখন আর পাবো না মা। মা আমার কপালে একটা চুমু দিয়ে দিলেন। তারপর রাতে আপনি এলেন আমাকে নিতে। বাকিটা আপনার জানা। সেখান থেকে শুরু হয় আমার অন্ধকার জগতের অন্ধকার গলিতে পথ চলা। আমি এক নাগাড়ে আমার জীবনে ঘটে যাওয়ার সবকিছু বলে ফেললাম। চোখের পানি, নাকের পানি কখন যে এক হয়ে গেছে আমি জানিও না। তার সামনে নিজেকে অনেক তুচ্ছ নগণ্য মনে হচ্ছে। তার দৃষ্টি আমাতে স্থির, মনে হয় যেন সে পলকে ফেলছেন না, তাকিয়ে আছেন আমার দিকে। তাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সে আমার চোখের এক ফোঁটা পানিও মাটিতে পড়তে দেননি। সে হাত পেতে রয়েছেন, আমার চোখের পানি তার হাতে গিয়ে জমছে। সে তার ভেজা হাত দিয়ে আমাকে ধরলেন। তার হাত আমার গালে রেখে তার ঠোঁটের স্পর্শে আমার চোখের পানি মুছে দিলেন। আমি পেছন ফিরে চলে আসতে 4 কদম সামনে যেতেই সে দ্রুত গতিতে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। আমার কানের কাছে মুখ এনে বললেন, আজ থেকে তোমার অন্ধকার জগৎটা কেবল আমার বুকে সীমাবদ্ধ থাকবে। তোমার অন্ধকার জগতের অন্ধকার সম্পর্কে কেউ জানবে না কখনো। আমি পেছন ঘুরে তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিলাম। নখ দিয়ে তার শার্ট খামচে ধরে তার বুক ভেজাতে লাগলাম। সে আমাকে শক্ত করে জড়িয়ে রাখলেন নিজের বুকে, যেন কখনো ছাড়বেন না, হারাতেও দিবেন না। আমার দিন স্বাভাবিক হতে থাকে। বাসায় সময় দেওয়া আর রাতে তার কাছে আসা। প্রতিদিনই সে আমাকে নিয়ে যায়, আবার দিয়ে যায়। বাবা ইদানিং আবার খুব চিন্তা করছেন, কিন্তু কাউকে কিছু বলেন না। আমি জানি আমাকে নিয়েই বাবার এত চিন্তা। পড়ালেখার খুব শখ ছিল আমার, সেটা তো শেষ করতে পারলাম না। এখন বোনদের দিয়ে শখ পূরণ করব। রেনু কি কখনো বুঝবে না আমি কতটা চাই মেয়েটাকে? কেন এত পাগল হয়ে যায় আমি ওর জন্য? কি আছে ওর মাঝে? শুধু কি রাতে ওকে কাছে পাওয়ার জন্যই? না, তা তো হতে পারে না। ওকে আমার জীবনের প্রতি রাতে চাই, প্রতিদিনই চাই, প্রতি মুহূর্তে চাই। ও কি বুঝবে না অয়ন ওকে চাই? এভাবে অয়নের মনে মনে রেনুর ভাবনা খেলা করে বেড়ায় সারাদিন, কিন্তু কোনোভাবেই তা অয়ন নিজে প্রকাশ করতে পারছে না। ইদানিং আমার শরীরটা ভালো লাগছে না, সারাদিন অস্থির লাগে। ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না, মাথা ভার হয়ে থাকে।
কিরে এখনো শুয়ে আছিস? এই তো মা, উঠছি। উঠে দাঁড়াতেই মাথাটা চক্কর দিয়ে উঠল। আমি পড়ে যেতে নিয়ে মাকে ধরে বসে পড়লাম। কিরে কি হলো? না, কিছু না, হুট করে উঠেছি তো, তাই হয়তো মাথাটা একটু ঘুরে উঠল। এত চিন্তা কেন করিস? নিজের তো একটু খেয়ালও রাখিস না, মাথা তো ঘোরাবি। খাবারটাও ঠিক মতো খাস না। তুই বস, আমি আসছি। আমি নিজের খেয়াল না রাখলেও আমার আশেপাশের মানুষগুলো তো ঠিকই খেয়াল রাখছে। বাসায় মা, অনু, তনু, ওইদিকে টুনির সাথে ওই মানুষটাও আছে। আমি নিজের যত্ন না করলেও এই মানুষগুলো ঠিকই আমার যত্ন করছে। তাহলে তো এমন হওয়ার কথা নয়। দেরি হয়ে যাচ্ছে দেখে উঠে পড়লাম। সারাদিন কোনো কাজ করিনি, তাও এত ক্লান্ত কেন লাগে বুঝি না। গাড়ি করেই আসলাম, তাও মনে হয় কত খাটনি করেছি যে ক্লান্ত হয়ে গেছি। সে এখনো আসেনি, অফিসে নাকি অনেক কাজ। আমি তার জন্য অপেক্ষা করতে করতে শুয়ে পড়লাম। শুয়ে পড়তে যেন আমার চোখে রাজ্যে ঘুম চলে এলো। কারণ স্পর্শে আমার চোখ খুলে গেল। তাকেই দেখি টুনি আমার কপালে হাত দিয়ে দেখছে আমার জ্বর এসেছে কিনা। আপনি তো অসময়ে ঘুমান না, তাহলে আজ কি হলো? ক্লান্ত লাগছিল খুব, তাই চোখ লেগে গিয়েছিল। তা তো হবেই, নিজের তো আর খেয়াল রাখেন না। আমি না রাখলে কি হয়েছে, তুমি তো রাখো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন উঠে পড়ুন, খেতে হবে। নিচে যাওয়া লাগবে না, আমি খাবার উপরেই নিয়ে আসছি। আমার না খেতে একদম ইচ্ছে করছে না। কি বললেন? খাবো না বলতেই টুনি হুঙ্কার দিয়ে উঠে। অগত্য বাধ্য হয়ে খেতে বসতে হলো। এক লোকমা খাবার মুখে দিতে আমার যেন ভেতর থেকে সব গুলিয়ে আসছিল। আমি কিছুতেই গিলতে না পেরে দৌড়ে ওয়াশরুমে চলে গেলাম। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। না না, তার প্রয়োজন নেই, আমি নিজেই দেখিয়ে নেব। আপনি যে দেখাবেন না তা আমি ভালো করেই জানি। না, সত্যি দেখাবো। সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন তোমার স্যারকে কিছু বলো না প্লিজ। ঠিক আছে। আমি বলায় টুনি অয়নকে কিছু বলেনি। আমার নিজেরও ভালো লাগছিল না, তাই ভাবলাম ডাক্তার দেখিয়ে নিই। আমি অসুস্থ হয়ে গেলে বাকিদেরকে কে দেখবে? তাই পরের দিন ঠিক করি একবার আঙ্কেলকে গিয়ে দেখিয়ে আসি। ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে গিয়েও নিলাম না। বাসায় কেউ জানতে পারলে আবার বাবা মা শুধু শুধু চিন্তা করবেন। দুপুরের পরই বেরিয়ে গেলাম হাসপাতালে যাওয়ার জন্য। পথেই তুবা আপুর ফোন আসে। কেমন আছিস? আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? কেমন ভালো আছিস তা তো আমি ভালোই জানি। তুই কোথায় গাড়ির শব্দ পাচ্ছি? একটু হসপিটালে যাচ্ছিলাম। আবার হসপিটালে কেন? আবার কি? না না, বাবা ঠিক আছেন, আমি যাচ্ছি আমার জন্য। তোর কি হয়েছে? তেমন কিছু না, কয়দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না। কি হয়েছে শুনি? আরে তেমন কিছু না, তুমি চিন্তা করো না। যেমনই হোক আমাকে বল। বাধ্য হয়ে তুবা আপুকে সব বললাম। তুই কোথায় আছিস এখন? বললামই তো, পথে আছি, হসপিটাল যাচ্ছি। আঙ্কেলকে দেখিয়ে আসি একবার। কোথাও যাওয়া লাগবে না, আমি তোকে একটা ঠিকানা এসএমএস করছি, সোজা সেখানে চলে আয়। কিন্তু কেন? এত প্রশ্ন না করে যা বলছে তাই কর, এক্ষুনি চলে আয়। আপু হঠাৎ এমন কেন করলো বুঝলাম না। তার দেয়া ঠিকানা মতোই চলে গেলাম। পৌঁছে দেখি একটা ক্লিনিক। আমাকে দেখে আপু ভেতর থেকে দৌড়ে আসে। তো তোর কি পিরিয়ড হয়েছিল এই মাসে? আমার হয়েছে? গত মাসের শুরুতে হয়েছিল, তারপর এই মাসে তো এখনো। তুই আয় আমার সাথে। আপু আমাকে নিয়ে ভেতরে চলে যায়। সে আগে থেকে সব ব্যবস্থা করে রাখেন। আমার নামে সিরিয়াল দেয়া থেকে শুরু করে সবই করে ফেলেছে। ক্লিনিকটা আপুর বাসার পাশেই ছিল, তাই সে আগে এসে সব ব্যবস্থা করে রেখেছে। ভেতরে যেতেই ডাক্তার আমার চেক আপ শুরু করলেন। আমি কিছু বুঝতে পারছি না। ব্লাড আর ইউরিন স্যাম্পল দিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। আজকে রিপোর্ট দিয়ে দেবে, 30 মিনিটের মতো সময় লাগবে। আপুকে অনেক চিন্তিত লাগছে দেখতে। আপুর চিন্তা করা দেখে আমার নিজেরই ভয় লাগছে। আপু নিজেও কিছু বলছে না, আর আমি ভয় কিছু জিজ্ঞেস করতেও পারছি না। একজন ডেকে বলল, মিসেস রেনু। চল, রিপোর্ট চলে এসেছে। মিসেস বলল যে? আমি দিয়েছি। আমি কিছুই বুঝতে পারছি না, হচ্ছে কি। আবার ডাক্তারের কাছে গেলাম। আপনি পেশেন্টের কি হন?
বোন? ভালো হয়েছে একা একা আসতে দেননি। এ সময়ের সাথে কেউ না কেউ থাকলে ভালো হয়, তবে সবচেয়ে ভালো হয় হাজব্যান্ড পাশে থাকলে। ওর হাজবেন্ড আমাকে বলল ওকে নিয়ে আসতে, সে ব্যস্ত, সময় পাচ্ছে না তাই। আমি ডাক্তার আর আপুর কথার আগামাথা কিছুই বুঝতে পারছি না। কিসের হাজবেন্ড, কার হাজবেন্ড, কিসের সময়? তাহলে ডক্টর, রিপোর্ট কি পজিটিভ এসেছে? জি, আপনার বোন প্রেগনেন্ট, সে মা হতে চলছে। আমি প্রেগনেন্ট, আপুই ডাক্তারের সাথে কথা বললেন। সেখান থেকে আমাকে নিয়ে তার বাসায় চলে আসে। আমি প্রেগনেন্ট এ কথা শোনার পর থেকে একটা কথাও বলিনি। এখন বুঝতে পারছি আপু কেন এমন করেছে। সে আমার কথা শুনে আন্দাজ করতে পেরেছিল, আর আমি তো আন্দাজ করা দূরের কথা, ভাবিও নি এমন কিছু হতে পারে। আমার মাথায় ব্যাপারটা ছিলই না। আমার ভেতরেই আরেকটা জান আছে, অথচ আমি বুঝতেই পারিনি। অয়ন চৌধুরীর সত্তা আমার ভেতরে, অয়ন চৌধুরীর সন্তান, না আমাদের সন্তান। কবে করবি? আপুর কথায় আমি চিন্তা জগৎ থেকে বাস্তবতায় ফিরে আসি। কিছু বললা? কবে করবি? কি? অ্যাবর্শন। অ্যাবর্শন? হ্যাঁ, বাচ্চাটা ফেলে দিতে হবে। ফেলে দেব? তা নয় তো কি, তুই কি বাচ্চা রাখতে চাস নাকি? বাচ্চা? শোন, এরা নিজেদের সাথে আমাদের কাছে আসে, সংসার বা বাচ্চা জন্ম দিতে নয়। বাচ্চার কথা শুনলে সে নিজে থেকে সরে যাবে তোর কাছ থেকে, আর নয়তো নিজেই বলবে মেরে ফেলতে। আমি আপুর কথার কোনো জবাব দিতে পারলাম না, চুপ করে শুধু শুনেই গেলাম। আমি সব ব্যবস্থা করছি, দেরি না করে ভালো। তুই 2-3 দিনের মধ্যে আমার বাসায় চলে আয়। আমাকে 2 দিন সময় দাও আপু। সময় দিয়ে কি করবি? প্লিজ আপু। ঠিক আছে, তুই নিজেকে মানসিকভাবে প্রস্তুত কর আগে, তবে বেশি সময় নিস না। আমি বাসায় চলে এলাম। আজ বের হতে ইচ্ছে করছে না, একা থাকতে ইচ্ছে করছে। তাই ফোন করে বলে দিলাম আমাকে নিতে আসতে না। সবাই ঘুমিয়ে পড়েছে। আমি ছাদে চলে গেলাম। নিজের অজান্তেই আমার হাত আমার পেটে চলে যায়। এখানে একটা ছোট্ট সত্তা আছে। আমার চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আমি কিভাবে মারবো ওকে? আমার সন্তানকে আমি কিভাবে মারবো? ওর তো কোনো দোষ নেই, তাহলে কেন ও দেখবে না এই দুনিয়ার আলো? অয়ন চৌধুরী কি সত্যি ওকে নিজের নাম দেবে না, দূর করে দেবে আমাদেরকে? অয়ন সেই থেকে বারান্দায় বসে আছে, একদম ভালো লাগছে না। একদিন রেনুকে দেখেনি বলে নিজেকে অস্থির লাগছে। মেয়েটাকে ইদানিং চোখে হারায় অয়ন, হারাবেই বা না কেন? অয়নের ছন্ন ছাড়া জীবনটাকে যে নতুন করে বাঁচার মানে দিয়েছে মেয়েটা। রেনু যদি রাজি না হয় তাহলে জোর করে হলেও রেনুকে নিজের কাছে রেখে দিবে অয়ন। রেনু যখন ঘুমের মাঝে বাচ্চাদের মতো গুটি সুটি হয়ে অয়নের বুকে ঢুকে যায়, অয়ন পরম যত্ন করে রেনুকে বুকে আগলে নেয়। কত রাত এমন হয়েছে, রেনু বলতেও পারবে না অয়ন না ঘুমিয়ে রেনুকে বুকে নিয়ে রেনু নিষ্পাপ চেহারাটা দেখে কাটিয়ে দিয়েছে। এত ভালো লাগা কাজ করে মেয়েটার মাঝে যে প্রথম প্রথম নিজেকে সরিয়ে রাখতে চাইলেও এখন আর অয়ন চায় না রেনুর থেকে দূরে থাকতে। এখন নিজের সবটা জুড়ে কেবল রেনুকে চায় অয়ন। প্রথম রাতে যখন অয়ন রেনুকে নিজের করে নেয়, নিজের ভুলের জন্য একটা মেয়ের জীবন নষ্ট করে দিল ভেবে অয়নের অনেক অপরাধ বোধ কাজ করে। তাই তো অয়ন চায়নি রেনু এভাবে নিজেকে অন্ধকারে ঠেলে দিয়ে নিজেকে শেষ করে দিক, আর সেজন্যই বারবার রেনুকে আটকেছে। আর রেনুকে বাঁচাতে গিয়ে কখন যে নিজেই রেনুর মায়ায় জড়িয়ে গেছে তা অয়ন নিজেও জানে না। প্রথমে খুব চিন্তা হতো অয়ন রেনুকে সুখে রাখতে পারবে তো, কিন্তু এখন অয়ন আর তা ভাবে না। এখন অয়নের রেনুকে চাই চাই। অয়ন জানে রেনু অয়নের কাছেই ভালো থাকবে। একদিন রেনুকে না পেয়ে না দেখে নিজেকে নিঃস্ব লাগছে অয়নের। আবার নিজেকে অথৈ সাগরে অনুভব করছি। অয়ন কি আমার অন্ধকার পৃথিবীকে আলোকিত করবে না? কি করব আমি এখন? অয়ন তো এমন নয়। যে মানুষটা আমার মতো একটা মেয়েকে চোখে হারায়, সে কি নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখাবে না, নিজের পরিচয় দেবে না? আমি মা হয়ে কিভাবে মেনে নিব আমার সন্তানের মৃত্যু? আর আমার নিজের মা, আমার যে বাবা মা যাদের জন্য আমার এত কিছু, তাদের সামনে কি কিভাবে দাঁড়াবো আমি? কি জবাব দিব আমি সবাইকে? সমাজের মানুষের কথার হাত থেকে কিভাবে বাঁচাবো? অয়ন যদি অস্বীকার করে আমাকে, আমার সন্তানকে, তাহলে সমাজের কিভাবে দাঁড়াবো আমি ওকে নিয়ে?
আমি নিজে মা হতে গিয়ে আমার বাবা মাকে কিভাবে দুঃখে ঠেলে দেই। বাবা দুবার স্ট্রোক করেছে। এই কথা শুনে যদি বাবা আবার না, যে বাবাকে বাঁচাতে আমি অন্ধকার জগতে নেমেছি সেই বাবাকে আমি নিজের হাতে কিভাবে শেষ করে দিই। আমার বাবাটা এসব শুনলে মরেই যাবে। তাহলে কি মেরে ফেলবো আমি ছোট্ট জানটাকে? আমার মাথা ঘুরতে থাকে। আমি কোনো কুলকিনারা পাচ্ছি না। আগের থেকে অনেকটা নিশ্চুপ হয়ে গিয়েছি। কথা বলতে মন চাইছে না আমার, কিছুই ভালো লাগছে না। গতকাল যাইনি, আজ না গেলে অয়ন সন্দেহ করতে পারে। আর যদি বাসায় এসে উঠে তখন? তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও রেডি হয়ে বসে আছি। তোর কি বেশি খারাপ লাগছে? না তো মা, কেন? মুখ চোখ কেমন ফুলে গেছে। ভালো না লাগলে দুদিন ছুটি নিয়ে নে। না, প্রয়োজন নেই মা। আমি বের হলাম, না হলে আবার দেরি হয়ে যাবে। সাবধানে যাস। মা দরজায় দাঁড়িয়ে রইলেন। আমি বেরিয়ে গেলাম। মার মন তো তাই হয়তো জানান দিয়ে দিয়েছে যে তার মেয়ের কিছু হয়েছে। প্রতিটা মেয়ের জীবনে মা হতে পারাটা অনেক বড় ভাগ্যের ব্যাপার, অনেক বড় একটা খুশির সময়। কিন্তু আমি না পারছি খুশি হতে, আর না পারছি কাউকে বলতে। কিভাবে বলবো? আমার সন্তানকে তো কেউ আর 10টা সন্তানের নজরে দেখবে না। ওকে কিভাবে বাঁচাবো আমি? এখন সব অয়নের হাতে। সেই পারবে আমার সন্তানকে এই সমাজে তার যোগ্য মর্যাদা দিতে। সে অয়ন চৌধুরীর সন্তান। আজ অয়ন আসেনি আমাকে নিতে। মনে মনে হাজার কথা ভাবছি, কি করব? অয়নকে কিভাবে বলবো? অয়ন কি বলবে? মেনে নিবে নাকি ছুটে ফেলে দিবে? আজ বাড়িতে ঢুকতে টুনিকে দেখতে পেলাম না, হয়তো কোনো কাজে ব্যস্ত। আমি উপরে উঠে গেলাম। না খালামণি, আমি আগেই না করেছি। আর কতবার একই কথা বলবে? এঙ্গেজমেন্ট হয়েছে তাই বলেছে এখনই বিয়ে করতে হবে তা তো নয়। আর বিয়ের এত তাড়া থাকলে তখন এঙ্গেজমেন্ট না করিয়ে বিয়েই করিয়ে দিতে, তাহলে তো এত নাটক হতো না। না প্লিজ খালামণি, তুমি এখন আমাকে বিয়ের কথা বলো না। আমি এখন বিয়ে করতে পারবো না। আমার কিছু দায়িত্ব আছে, সেগুলো শেষ না করে আমি কিছুই করব না। আর এসব বলতে আমাকে কল দিও না। রাখছি। কলটা কেটেই অয়ন ফোনটা ছুঁড়ে মারে। আমি পেছনে দাঁড়িয়েছিলাম। অয়ন দেখেনি আমাকে। অয়নের বলা কথাগুলো শুনে যেন আমি জমে পাথর হয়ে গিয়েছি। তার বিয়ে ঠিক হয়ে আছে। টুনিও তো কথাটা কখনো আমাকে বলেনি। তাহলে কি তুবা আপু ঠিকই বলেছে? তাহলে কি অয়নের বাকি 10 জনের মতোই নিজের প্রয়োজন মেটাতে আমাকে আঁকড়ে আছে? ফোনটা ছুঁড়ে মেরেই অয়ন পিছনে ঘুরতেই আমরা মুখোমুখি হই। সে কোনো কথা না বলে আমাকে পাশ কেটে বেরিয়ে যায়। আমি ব্যাগটা পাশে রেখে বিছানায় গিয়ে বসে নিজেকে পিছনে এলিয়ে দিলাম। শুয়ে দুপাশে 2 হাত ছড়িয়ে দিলাম। আমার চোখ দুটো দিয়ে শুধু পানি পড়ছে। তুবা আপুর বলা একটা কথা মনে পড়ে গেল। আপু বলেছিল একবার এই অন্ধকার জগতে পা রাখলে পরে আমি ছাড়তে চাইলে এই অন্ধকার জগৎ আমাকে ছাড়বে না। আমি একটু একটু করে এই অন্ধকারে হারিয়ে যাচ্ছি। অয়ন রাগে বাসা থেকে বেরিয়ে যায়। তখন মা অসুস্থ থাকায় মায়ের জন্য বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হয়েছিল অয়নকে। না হলে সোহার ওই প্রতারণার পর আর কারো সাথে নিজেকে জড়াবে না ভেবেছিল অয়ন। অয়নের খালামণির ভাসুরের মেয়ের সাথে বিয়ে ঠিক হয় অয়নের। তখন অয়নের মা অসুস্থ হওয়ায় কেবল এঙ্গেজমেন্টটাই হয়, কিন্তু এখন তারা চাচ্ছে বিয়েটা হয়ে যাক। অয়ন যদি জানতো অয়নের জীবনে কোনো রেনু আসবে, তাহলে কখনোই অয়ন ওই বিয়েটার জন্য রাজি হতো না। তবু যাই হোক, রেনু ছাড়া অন্য কাউকে অয়ন নিজের জীবনে জায়গা দিবে না। তাই আর দেরি করা যাবে না। দায়িত্বগুলো সম্পাদন করেই অয়ন রেনুকে নিজের করে নিবে বলেই অয়ন গাড়ি ঘোড়ায় রেনুর কাছে যাবে বলে। বাসায় ফিরে এসেই দেখে রেনু ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ লাগছে দেখতে। অয়ন পারে না চোখ ফেরাতে, আর চায়ও না চোখ ফেরাতে, তাই অপলক তাকিয়ে আছে এই মায়াবতীর পানে। রেনু ঘুমের মাঝে গুটিসুটি হয়ে কিছু খুঁজতে থাকে। অয়ন বুঝে যায় রেনু অয়নের বুকটা খুঁজছে। তাই অয়ন আর অপেক্ষা না করে রেনুকে যত্ন করে নিজের বুকে নিয়ে নেয়। এভাবেই সারাটা জীবন অয়ন রেনুকে বুকে আগলে রাখতে চায়, অনেক বেশি ভালোবাসতে চায়। রেনুকে নিয়ে নিজের সুন্দর জীবন শুরু করতে চায়। ছোট ছোট হাত পা আসবে যে পুরো বাড়ি দৌড়ে বেড়াবে আর অয়নকে বাবাই বাবাই বলে পাগল করে ফেলবে। সেটা অয়নের অংশ রেনুর গর্ভে আসবে। সব সুখ দিতে চায় অয়ন রেনুকে। এসব ভাবতে অয়নের কি পরিমাণ খুশি লাগছে। আর যখন সত্যি রেনু অয়নের বউ হবে, ও সন্তানের মা হবে, অয়ন তো খুশিতে পাগলই হয়ে যাবে। আর তর সইছে না অয়নের। অয়ন আবার সুন্দর করে বাঁচতে চায় রেনুকে আঁকড়ে ধরে।
যে সুখের জন্য অয়ন দিন গুনছে, সে সুখ যে অয়নের ধরা দিয়েছে তা সে জানতেই পারেনি এখনো। সকালে বাসায় যাওয়ার সময় রেডি হচ্ছি। অয়ন ঘুম থেকে উঠে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরল, আমার ঘাড়ে নিজের নাক ঘষল। মাতাল করা অনুভূতি, আমি যেন কোথাও হারিয়ে যাচ্ছি। এই সুখগুলো বিধাতা কেন আজীবনের জন্য আমার কপালে লিখে দেয়নি? কেন? একটা কথা বলি, বলেন। আমি তোমাকে এই অন্ধকার থেকে মুক্ত করতে চাই। আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য সবকিছু করছো, আর সেটা যদি তোমার হয়ে আমি করে দেই, দায়িত্বটা যদি আমি পালন করি। তার মানে ফোনে সেই দায়িত্বের কথাই বলছিলেন? তাহলে কি সে আমার থেকে মুক্তি চায়, সেজন্য এসব করতে চেয়েছেন? আমার কাছে কি তার প্রয়োজন শেষ? মনে মনে ভাবতে লাগলাম। তোমার সময় লাগলে তুমি সময় নাও, ভেবে আমাকে জানাও। তুমি যেভাবে চাও আমি সব সেইভাবেই করব। ওনার কথা শেষ করে সে আমার কপালে আলতো করে একটা চুমু এঁকে দিলেন। আমি বাসায় চলে এলাম। তার কথাগুলোই বারবার আমার মাথায় ঘুরছে। সে আমার হয়ে সব করতে চায়, কিন্তু কেন? সেটা কি শুধুমাত্র আমাকে অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য, নাকি সে নিজে আমার থেকে মুক্তি চায়, নাকি আমার প্রতি করুণা করছেন? বাচ্চাটার কথা তাকে বলেই বা কি হবে? হয়তো বলবে অ্যাবর্শন করিয়ে নিতে, কিন্তু আমি তা পারবো না। সে তো আরেকজনের বাগদত্তা। তার সুন্দর জীবনে আমার কোনো জায়গা নেই। আমার অন্ধকার জীবনের কোনো ছায়া আমি তার জীবনে পড়তে দেই কিভাবে? একদিকে পরিবার, অন্যদিকে আমার সন্তান। কাকে বাদ দেব আমি? অয়ন আজ অনেকদিন পর শপিং করতে গেছে। নিজের জন্য নয়, রেনুর জন্য একটা বেনারসি কিনবে, লাল টুকটুকে বেনারসি, যেটা পরে রেনু অয়নের জন্য বউ সাজবে। আমাকে সব সমস্যার সমাধান জলদি করতে হবে। অনেকগুলো জীবন গুছিয়ে দিতে হবে, আর সময় খুব কম। আমি সেই তখন থেকে তাকে দেখছি, সে কাজ করছে আর আমি দেখছি। কেউ কোনো কথা বলছি না। কিছু বলবে? আমি চুপ করে রইলাম। সে উঠে এসে আমার পাশে বসলেন। আমি তাও তাকে দেখছি। কোনো কিছু কি তোমাকে বিরক্ত করছে? কিছু বলতে চাও? আমি মাথা ঝাঁকিয়ে না করলাম। মনে মনে বললাম, এ কথা আপনাকে বলে আর কোনো লাভ হবে না, আর আমি নিজের জন্য আপনার জীবনে কোনো বাধা সৃষ্টি করতে চাই না। কি হলো, বলো কি ভাবছো? কিছু না। আমি কিছু বলেছিলাম, সেই ব্যাপারে কিছু ভেবেছো? আমি তার দিকে চোখ তুলে তাকালাম। ভেবেছো? কি করতে চান আপনি? যা তোমার প্রয়োজন। তুমি তোমার পরিবারের জন্য যা চাও তাই করব। পারবেন আপনি? একবার বলেই দেখো না। আমি আমার পরিবারের জন্য একটা সুন্দর ঠিকানা চাই, যেখানে তারা নিশ্চিন্তে থাকবে। আমার বাবার ওষুধের জন্য যেন আমার মাকে চিন্তা না করতে হয়। আমার বোনদের লেখাপড়ার জন্য যেন কোনো ল্যাপটপ বিক্রি না করা লাগে। পারবেন? অয়ন আমার কপালে একটা চুমু দিয়ে বললেন, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার স্বপ্নের নগরী তৈরি করে আসছি। বলে সে চলে যায়। সকালে ঘুম থেকে উঠেই দেখি সে বসে আছে, মিটমিট করে হাসছে। আমি উঠে যেতে আমাকে একটা বক্স এগিয়ে দিলেন। এটা কি? খুলে দেখো। বক্সটা খুলতেই ভেতর থেকে কিছু পেপারস আর চাবি বেরিয়ে এলো। আমি তার দিকে তাকালাম। পড়ে দেখো। আমি পেপারগুলো পড়তে শুরু করলাম। অয়ন আমার নামে ফ্ল্যাট কিনেছে, সেই ফ্ল্যাটের পেপারস আর চাবি। চাইলে আজই উঠতে পারো, আর তোমার অ্যাকাউন্টটা চেক করে নিও আজ একবার। আমি কিছুই বুঝতে পারছি না। মানুষটা রাতারাতি আমার স্বপ্নগুলোকে বাস্তব করে দিল। মাকে কোনোভাবে বুঝিয়ে ফ্ল্যাটটাতে উঠালাম। আমার নামে ফ্ল্যাট বলা যাবে না, তাই কোম্পানির ফ্ল্যাট বললাম। আজ সকাল থেকে তুবা আপু বারবার ফোন দিচ্ছে, আমি কল রিসিভ করছি না। এভাবে কতক্ষণ কল রিসিভ না করে থাকবো, তাই বাধ্য হয়ে রিসিভ করলাম। হ্যালো আপু। তুই কি রে, দুদিনের কথা বলে কোনো খবরই নেই? আর কত দেরি করবি? আমার কথা শোন, কালই অ্যাবর্শনটা করিয়ে ফেল। অ্যাবর্শন কথাটি শুনে আবার আমার বুকের ভেতরটা ধুপ করে উঠল। আমি মা হয়ে কিভাবে নিজের সন্তানকে মেরে ফেলি, কিন্তু আমার বাবা সন্তান হয়ে বাবাকে কিভাবে মৃত্যুর মুখে ঠেলে দেই। অয়নকে আমি আমার অন্ধকার জীবনের সাথে জড়াতে চাই না।
সে আমার জন্য যা করেছে তা যথেষ্ট বললেও কম হবে, তাই তাকে আর বিরক্ত করতে চাই না। আমার পরিবারের জন্য হলেও আমাকে সব মায়া ত্যাগ করতে হবে। পরিবারের জন্য নিজেকে শেষ করার পথে নামতে পেরেছি, আর এই সামান্য ইচ্ছাটুকু, শোকটুকুকে বাদ দিতে পারবো না, তা কি করে হয়? আর এত ভাবতে পারছি না। প্রতিটা মুহূর্তেই বাচ্চাটার জন্য মায়া বাড়ছে। বেশি দেরি করলে ওকে মারতে পারবো না, ওর মায়ায় পড়ে যাব, যেমন ওর বাবার ভালোবাসার মায়ায় পড়ে গেছি। জানি ওর বাবা আমাকে ভালোবাসে না, আমি শুধুই তার একটা সময়ের প্রয়োজন ব্যতীত আর কিছুই না। তবে আমি তাকে ভালোবাসি, আর শুধু ভালোবাসি না, অনেক বেশি ভালোবাসি। আমি ভুলে গিয়েছিলাম তাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতাই আমার নেই। নষ্ট মেয়েদের ভালোবাসতে নেই। সমাজের নষ্ট মেয়েগুলো কারো জীবনের রজনী হয় না, তারা হয় ওইসব পুরুষের এক রাতের রজনী। রাত পাল্টায়, মানুষও পাল্টায়। এতদিন শুধু পাপী ছিলাম যে অনেক বড় একটা পাপ করেছিলাম, কিন্তু এরপর থেকে খুনিও হয়ে যাব। পৃথিবীর সবচাইতে জঘন্যতম পাপটা করতে যাচ্ছি। তো বাবু আমার জন্য ক্লিনিকে অপেক্ষা করছে। আপুই সব ব্যবস্থা করেছে, বলল এখানে ডাক্তারগুলো নাকি অনেক ভালো, আমার কষ্ট কম হবে। কথাটা শুনে আমি হেসেই দিয়েছিলাম। আমার কষ্ট কারোই বা কি আসে যায়? নিজের সন্তানকে মেরে ফেলতে যাচ্ছি, এর চাইতে কষ্টের আর কি হতে পারে? শরীরের কষ্ট তো 2-4 দিন পর এমনি সেরে যাবে, কিন্তু আমার ভেতরের রক্তক্ষরণটা তা তো আর কেউ দেখবে না, কেউ বুঝবেও না। আল্লাহ হয়তো আমার ভাগ্যে আর কোনো সুখ অবশিষ্ট রাখেননি। ক্লিনিকে পৌঁছাতেই আপু আমাকে দেখে উঠে আসে। এত সময় লাগলো যে? আমি কোনো জবাব না দিয়ে ফেলফেলিয়ে অপর দিকে তাকিয়ে রইলাম। সব ব্যবস্থা করেছো? সব রেডি আছে, শুধু তোর অপেক্ষাতেই ছিলাম। তুই এখানে বস, আমি ভেতরে কথা বলে আসি। সব রেডি কিনা, দেরি করবো না একদম। আমাকে বসিয়ে রেখে আফু ভিতরে গেল। মিনিট 5-এর মাঝেই আবার ফিরে এলো। চল, এখনই শুরু করবে। আমি ভিতরের দিকে পা দিতে গিয়ে আবার পিছনে ঘুরে দাঁড়ালাম। কি হলো, কিছু বলবি? না, কিছু না। ভিতরে যা। আমার পা গুলো একদম সামনে যেতে চাইছে না। আমার মনে হচ্ছে সময়টা যেন এখানেই থেমে যাক, আমি কোনো স্বপ্ন থেকে জেগে উঠি, যেন এই সবকিছু স্বপ্নই হয়। আমি পারছি না এই বাস্তবটাকে মেনে নিতে। কেন মানুষ এত করুণ পরিস্থিতির সম্মুখীন হয়? কেন মানুষ এত অসহায় হয়? সমাজের লাঞ্ছনার ভয়ে আমি মা হয়ে নিজের সন্তানকে বাঁচাতে পারছি না। কেমন মা আমি? আমি মা হওয়ার যোগ্য না। আমি বা কি করব? ওর মা হওয়ার আগে যে আমিও কারো সন্তান, প্রত্যেকটা পদক্ষেপ আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। মাত্র 4 কদম গেলেই ওটি, তাও আমার কাছে মনে হচ্ছে আমি বহু মাইল ফেরোচ্ছি। পথ যেন পুরাচ্ছেই না। ওটিতে ঢুকতেই একজন আমাকে ওটির কাপড় পরিয়ে দিল নামার জন্য। এক পাশে ছোট্ট একটা ড্রেসিং রুমের মতো, আমি সেখানে গিয়ে কাপড়টা পাল্টে ওটির কাপড় পরে নিলাম। ওখান থেকে বের হতে নিলে দেখলাম একজন নার্স একটা ট্রেতে করে কে যেন নিয়ে যাচ্ছে, দেখতে মাংসপিণ্ডের মতো। নার্সটা আমার পাশ দিয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম মানুষ আকৃতির একটা রক্তাক্ত মাংসপিণ্ড। দেখে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো। আরেকজন নার্স আমাকে ধরে ফেললেন। একটু আগে যার অ্যাবর্শন হয়েছে, সম্ভবত বাচ্চাটা তার। নার্স নিয়ে যাচ্ছে ফেলে দেওয়ার জন্য। একটু পর হয়তো এমনি একটা ট্রেতে আমার বাচ্চাটাকে নিয়ে কোথাও ফেলে দেবে। যদি রাস্তায় বা ডাস্টবিনে ফেলে, তাহলে তো রাস্তার কুকুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে আমার বাচ্চাটাকে। কথাগুলো ভাবতে আমার ভেতরটা কেঁপে ওঠে। মনে হচ্ছে
কেউ আমার কলিজাটাকে বারবার খামচে দিচ্ছে। নার্স আমাকে শুইয়ে দিলেন। দুজন নার্স আমার দুপায়ের পাশে দাঁড়ালেন। তারা আমাকে পজিশন মতো ঠিক করলেন। আমি চোখ বন্ধ করতেই আমার চোখে স্পষ্ট ভেসে উঠল একদলা রক্তাক্ত মাংসপিণ্ড। আমাকে বলছে, মা, আমাকে মেরো না মা, আমি বাঁচতে চাই, মা আমাকে বাঁচতে দাও, মা, মা, মা গো। আমি কেঁপে উঠলাম। তোবা আপুকে জড়িয়ে ধরে কেঁদেই দিলাম। আমি পারবো না আপু, আমি পারবো না ওকে মারতে, আমি পারবো না, আমি ওকে বাঁচাতে চাই। আপু আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলেন, কিছুই বললেন না। আপু আমার অবস্থাটা বুঝতে পেরেছে, তাই আমাকে আর কিছু না বলে সেখান থেকে নিয়ে নিজের বাসায় চলে আসে। আপু কিছু মুখে না বলেও আমি বুঝতে পারছি আপু প্রচন্ড রেগে আছে আমার উপর। তাই আমি আপুর সামনে আপুর হাত ধরে আপুকে সামনে বসালাম। সরি। আপু আমাকে কোনো জবাব দিচ্ছে না। কোনো কথা বলবা না? কি বলবো? আর বললেই কি শুনবি? আমি মাথা নিচু করে রাখলাম। তুই আবেগ দিয়ে ভাবছিস রেনু, আবেগ দিয়ে দুনিয়া চলে না। কিভাবে জন্ম দিবি তুই এই বাচ্চাটাকে? কার পরিচয়ে বড় করবি? একটা সন্তান জন্ম দিতে হলে আগে তার বাবার পরিচয় প্রয়োজন হয়। কোথা থেকে দিবি তুই বাচ্চাটাকে তার বাবার পরিচয়? আমি কিছু বলার জন্য মুখ খুলে শুধু ও বলতেই আপু গর্জে উঠল। এটা তোর অবৈধ সন্তান। অবৈধ শব্দটা শুনে আমার মুখ দিয়ে আর কোনো শব্দই বের হলো না। আপুর সাথে আমি আর কোনো কথাই বললাম না। তো বাপু আমাকে অনেক বোঝাবেন। আবেগের বশবর্তী হয়ে আমি যেন নিজের জীবনটা নষ্ট না করি। এমনি নিজের অনেক ক্ষতি করেছি, আর যেন না করি। অনেক কথাই বললেন আপু, আর আমি শুনলাম। বাসায় যেতে একদম ইচ্ছে করছে না, তাই তোবা আপুর বাসা থেকে অয়নের বাসায় চলে এলাম। জানি না কেন মনে হয় এটা যেন আমার আরেকটা ঠিকানা। যদি ঠিকানাটা স্থায়ী হতো, মানুষটা আমার জীবনে স্থায়ী হতো, কিন্তু তা তো হবে না। জানি। আসার পর থেকে টনির সাথেও কোনো কথা বলেনি। শুধু উপরে ওঠার সময় টনিকে বলেছি, তোমার স্যার জানে না আমি এসেছি, আর এখন জানানোর দরকার নেই। সে অফিসে, তাকে বিরক্ত করার দরকার নেই। আমার চোখ মুখ শক্ত দেখে টনু শুধু মাথা ঝাঁকিয়ে সায় দিল, মুখে কিছুই বলল না। আমি বারান্দায় চুল ছেড়ে দাঁড়িয়ে রইলাম। টনি আমার জন্য চা নিয়ে এলো। চা এনেছি আপনার জন্য। আমি পেছনে না ঘুরেই বললাম, টেবিলের উপর রেখে দাও। টনি বুঝতে পারে আমি কোনো কারণে ডিস্টার্ব, কিছু একটা আমাকে অনেক ভাবাচ্ছে। টনি চলে যেতে নিলেই আমি ডাক দিলাম, টনি শোনো। জি বলেন। আমি একটু একা থাকতে চাই, একান্তই একা। টনি আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। তোবা আপুর বলা অবৈধ শব্দটা বারবার আমার কানে বাজতে লাগলো। মনে হয় কেউ যেন আমাকে ক্যাসেট প্লেয়ার চালু করে দিয়েছে আমার কানে। আমি কান চেপে চিৎকার করে উঠলাম, না না, ও অবৈধ না, ও অবৈধ না। টনি সেই থেকে নিচে পায়চারি করছে, অয়নের জন্য অপেক্ষা করছে। আমি টনিকে একা থাকার কথা বলতে টনি রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু টনির মনের ভিতর আমার জন্য একটা চিন্তা ভর করে। কারণ এত দিন হয়ে গেছে আমি কখনো এমন কথা বলিনি বা এমন কোনো আচরণ করিনি টনির সাথে। তাই মেয়েটার চিন্তা হচ্ছিল আমার জন্য। চিন্তা ধরে রাখতে না পেরেই টনি অয়নকে ফোন করে জানায়, আজ অনেক আগেই আমি চলে এসেছি আর একা থাকতে চাইছি। আমার কথা শোনার পর অয়ন এক মুহূর্তের জন্য অফিসে থাকতে পারেনি। এমনিতেই কোনো এক অচেনা ভয়ে সকাল থেকে অয়নের ভেতরটা অস্থির হয়ে আছে। ঠিক মতো সারাদিন কাজে মনও দিতে পারেনি। বারবার মনে হয়েছে কি হচ্ছে বা কি হবে, যার জন্য এত অস্থির আছে। না জানি কোনো বিপদ আসছে। টনির কাছে আমার কথা শোনার পর থেকে অয়ন পারছে না উড়ে চলে আসতে আমার কাছে।
অয়ন বাড়িতে ঢুকতে ঢুকতেই অয়নের মাথা ঝাঁকিয়ে ইশারায় টুনিকে জিজ্ঞেস করলো, কোথায়? টুনি দরজায় দাঁড়িয়েছিল, হাত দিয়ে ইশারায় দেখিয়ে দিল উপরে। অয়ন আর দাঁড়ালো না, সোজা উপরে উঠে গেল। রুমে ঢুকতেই দেখে টি টেবিলের উপর চায়ের কাপ রাখা। চাটা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে। এতগুলো দিন গেল, অয়ন কখনো দেখেনি আমি হাতের কাছে চা পেলে তা পান করিনি। এমনকি আমি মাঝরাতেও চা বানিয়েছি আমাদের জন্য। আমি রুমে নেই, অয়ন জানে আমি কোথায় থাকতে পারি, তাই বারান্দায় গিয়ে দেখে বাতাসে আমার খোলা চুলগুলো উঠছে। অয়ন পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। এতদিনে অয়নের স্পর্শ, অয়নের গন্ধ, অয়নের অনুভূতি সবকিছুই বেশ ভালোভাবে রপ্ত করতে পেরেছি। তাই আমার বুঝতে আর অসুবিধা হলো না এটাই অয়ন। সে নিজেও কিছু বলছে না, শুধু আমাকে জড়িয়ে আছেন। তার নাক আমার চুলে ডুবিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। আমার মাথার পেছনের দিকে আলতো করে একটা চুমু দিয়ে আমাকে জড়িয়ে রাখলেন। অনেকটা সময় ওইভাবে দাঁড়িয়েছিলাম। আমার খুব চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, অয়ন আমার স্বীকৃতি চাই, আমার সন্তানের স্বীকৃতি চাই। কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। অয়ন আমাকে নিয়ে অনেক চিন্তিত। অয়ন বুঝে গেছে আমার কিছু একটা হয়েছে, তাই আমি এমন চুপচাপ হয়ে গেছি। এটা ঠিক, তার সাথে মন খুলে আমি কখনোই তেমন কোনো কথা বলিনি। তবে আমাদের মাঝে চাপা কথার আদান প্রদান হতো। আমি মুগ্ধ নয়নে শুধু তাকে দেখতাম। ইদানিং আমার চাহনিতে সে শুধু ভয় দেখতে পায়। কিসের ভয় সে জানে না, তবে কিছু একটা হয়েছে সেটা সে আন্দাজ করতে পারছে। তবু আপু প্রতিদিন আমাকে ফোন দেয়, অনেক কিছু বলে বোঝায় আমি যেন নিজের জীবনটা নষ্ট না করি। আমি না পারছি বাচ্চাটাকে ছাড়তে, আর না পারছি বাচ্চার বাবার কাছে অধিকার দাবি করতে। কিসের অধিকার চাইবো তার কাছে? কি বলবো? আমার তো তার সাথে কোনো সম্পর্কই নেই, তাহলে কি বলবো তাকে আমি? আপনাকে ইদানিং অনেক বেশি অন্যমনস্ক লাগে দেখতে। টুনির কথায় আমার হুঁশ ফিরে পেলাম। কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে তা চিন্তা করে স্যারও অস্থির হয়ে থাকে। আপনারা দুজন দুজনের ভালো চান, সুখ চান, তাহলে কেন একে অপরকে কিছু বলেন না? মনের চাপা কথাগুলোকে কেন তুলে ধরছেন না একে অপরের কাছে? আমার পাশে একটু বসবে? টুনি আমার পাশে বসতে আমি টুনির চোখে চোখ রেখে প্রশ্ন করলাম, তোমার স্যারের বিয়ে ঠিক হয়ে আছে? আমার প্রশ্ন শুনে টুনি খানিকটা নড়ে চড়ে বসলো। আপনি কিভাবে? সেদিন তুমি তোমার স্যারের সব কথা বলেছ, কিন্তু তার গল্পের আসল কথাটাই আমাকে বলনি। সে অন্য একজনের বাগদত্তা। আমার কথায় টুনি মাথা নিচু করে ফেললো। হয়তো ওর নিজের মাঝে কোনো অপরাধবোধ কাজ করছে, কারণ যে মানুষটার সাথে এতদিন ধরে আমি তার বউয়ের মতো আছি, শুধু আমাদের কলেমা পড়ে বিয়েটা হয়নি। তার জীবনের গল্পটা আমার জানা, তার এই কথাটাও আমাকে টুনির বলা উচিত ছিল। অবশ্য এটাও ঠিক, আমি তো তার বউ নই বা প্রেমিকাও নই, হয়তো তাই আমাকে বলেনি। কিন্তু তার জীবনের একজন অবাঞ্ছিত নারী, আর অবাঞ্ছিতদের জানার কোনো অধিকার নেই। আসলে স্যার বিয়েটার জন্য রাজি ছিলেন না, কিন্তু খালাম্মা মানে স্যারের মা অসুস্থ হয়ে যাওয়ার পর স্যারকে বাধ্য হয়ে রাজি হতে হয়। কিন্তু তাদের বিয়ে হয়নি তো। জানি, তাদের এঙ্গেজমেন্ট হয়েছে, আর বিয়েও ঠিক। প্রতিটা বাবা মাই তো চাই তাদের ছেলে মেয়েরা একটা সুন্দর জীবন কাটাক। আর সোহা আপুর সাথে ঘটনার পর থেকে স্যার নিজেকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। নিজের চোখের সামনে কোন মা তা সহ্য করতে পারে বলেন? তাই তো অনেক খুঁজে স্যারের ছোট খালা ভাসুরের মেয়ে তানিয়া আপুর সাথে বিয়ে ঠিক করেন। তানিয়া আপু অনেক সংসারে মেয়ে, যে ঘরেই যাবে সেই ঘরকে খুব সুন্দর করে আগলে রাখবে। আর স্যারের ছন্নছাড়া জীবনে যদি তানিয়া আপুর মতো কেউ আসে, তাহলে তার জীবনটা হয়তো সুন্দর হয়ে উঠবে আবার। কিন্তু স্যার তখন একদম বিয়ে করবেন না বলে দেয়। বিয়ে ঠিক হওয়ার কিছুদিন পরেই খালাম্মা মারা গেলেন, তাই বিয়ের কথাটা কিভাবে যেন চাপা পড়ে গেল। কিন্তু আপনি কিভাবে জানলেন?
তারা এখন চায় বিয়েটা যত জলদি সম্ভব হয়ে যাক। টোনার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে টনি উঠে চলে গেল। দিন যত যাচ্ছে সময় তত ঘনিয়ে আসছে। আমার জলদি একটা ডিসিশন নিতেই হবে, না হলে যে দেরি হয়ে যাবে। এতগুলো মানুষের জীবন আমি তো নষ্ট করতে পারি না, বা তাদেরকে দুঃখেও ঠেলে দিতে পারি না। একজন ভালো মানুষের জন্য আমার পরিবারটা আবারও ভালো আছে। মাকে বাবার ঔষধ নিয়ে চিন্তা করতে হয় না। আমার বোনগুলো ঠিকঠাক লেখাপড়া করছে। মায়ের কোলে মাথা দিয়ে কথাগুলো ভাবছি। মা আমার চুলে বিলি কেটে দিচ্ছে। মা, হ্যাঁ বল। তোমরা ভালো আছো তো? মা আমার কপালে একটা চুমু এঁকে দিল। আমার মেয়েটা আমাদের এত ভালো রাখছে, আমরা কি ভালো না থেকে পারি রে মা? অনেক ভাবলাম, অনেক। আমার সাহস নেই এই মানুষগুলোকে কষ্ট দেবার বা সমাজের চোখে এদেরকে ছোট করার। যেই মানুষটার জন্য আমার জীবনে সুখ ফিরে এসেছে, আমি তাকে সুখী দেখতে চাই। আমার পরিবারটাকে অনেক ভালোবাসি আমি, অনেক। বাবা ছোটবেলা থেকে কোনো কমতি রাখিনি। জীবনের চরম খারাপ মুহূর্তে এসে পেলাম অয়ন চৌধুরীকে। তার অনুমতি ছাড়া তাকে ভালোবেসে পেলাম। শুধু ভালোবাসি বলেই কম হবে, অনেক বেশি ভালোবাসি। আর তার অংশ আমার ভিতরে একটু একটু করে বেড়ে উঠছে। প্রতিনিয়ত আমাকে জানান দিচ্ছে, মা আমি বড় হচ্ছি। আমার পরিবার, আমার অয়ন, আমার বাচ্চা, যে কোনো একজনকে বেছে নিতে হবে আমাকে। আমার জীবনের বাস্তব চরম মুহূর্ত পার করছি আমি। তাই আমার অনাগত সন্তানের কথা জানতে পারলে যে সমাজ আমার পরিবারের থুতু হবে তাও জানি। আমার সন্তানের কথা শুনলে সত্যি সত্যি আমার বাবাটা মরে যাবে এবার তাও জানি। তাই আমার একটা নির্মম সিদ্ধান্ত নিতে হবে আমাকে। আর আমি তাই করলাম। সব শেষ করে নিঃস্ব হয়ে যাওয়ার সিদ্ধান্তটাই নিয়ে নিলাম আমি। তোবা আপুর সাথে দেখা করতে গেলাম। আপুকে না বলে আপুর বাসায় চলে গেলাম হুট করে। আপু আমাকে দেখে অনেক অবাক হয়, আর আমার কথা শুনে তো আরো বেশি চমকে যায়। কারণ সেদিন ক্লিনিক থেকে ফেরার পর আমি আর আপুর সাথে দেখাই করিনি, এমনকি ঠিক মতো কথাও বলিনি। কি বলছিস কি তুই এইসব? তোর মাথা ঠিক আছে? আছে আপু, আমার মাথা একদম ঠিক আছে। তাও যদি কোনো ভুল হয়ে থাকে তাতেও আমার কোনো আপত্তি নেই, কারণ এতে আমার কোনো আফসোস থাকবে না। না হলে পরে যে সারা জীবন আফসোস করে কাটাতে হবে আপু। দেখ, এসব হয় না। কি হয় কি না হয় সেটা আমি জানি না, আমি এটাই চাই। আমি পারবো না। প্লিজ আপু, এতদিন পর্যন্ত তো আমার জন্য কম করনি, আর একটা বার প্লিজ না করো না। বললাম তো আমি পারবো না। আপু তোমাকে আমার কসম, প্লিজ না করো না। আপু আমার মুখ চেপে ধরলেন। দিস না আমায় তোর কসম, আমি ফেলতে পারবো না। প্লিজ আপু, আমার জন্য এই শেষ উপকারটা করো। ঠিক আছে, তুই যা চাস তাই হবে, তবে মনে রাখিস শুধু তোর জন্য। আজ আর অয়নের কাছে যাব না, তার কাছে কাল থেকে একেবারে যাব। তাই ফোন দিয়ে না করে দিলাম, যেন নিতে না আসে। মানুষটা বড্ড বেশি চিন্তা করছে ইদানিং আমাকে নিয়ে। আর অল্প সময়, তারপরে তাকে সব চিন্তা থেকে মুক্তি দেব। সারা রাত ঘুমাইনি, তাই সকাল সকাল বাসার সবার জন্য নাস্তা তৈরি করলাম। এ কি রে, তুই কিচেনে কি করছিস? কেন, নাস্তা বানাই? তা তো দেখতেই পারছি, কিন্তু তুই কেন? কেন মা, আমি তোমাদের জন্য রান্না করতে পারি না বুঝি? পারিস তো, তাও দরকার নেই। শর্ত দেখি, যা করেছিস করেছিস, বাকিটা আমি করে নেব। একদম না, তুমি যাও, আমার পিচ্চুগুলোকে উঠাও। আর বাবা কি উঠেছে? না উঠে থাকলে বাবাকে উঠাও, আজ সবাই একসাথে খাবো। তুই গিয়ে উঠা, আমি বাকিটা তৈরি করি। মা তুমি কি যাবে নাকি আমি রেগে যাব? আচ্ছা আচ্ছা, যাচ্ছি।
অনেকদিন পর সবাইকে নিয়ে নাস্তা করছি। কি রে তনু, এত তাড়াহুড়ো করছিস কেন? দেরি হলেই তো আবার বকা শুরু হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য, তাই তো নাকে মুখে খাচ্ছি। তনুর কথায় সবাই হেসেই দিলাম। না, আজ একদম বকবো না। সত্যি? একদম সত্যি, কারণ আজ স্কুলের ছুটি। না, স্কুল তো খোলা। খোলা, তাও আজ আমার বাচ্চাটা আমার কাছে থাকবে সারাদিন, তাই আজকে স্কুল যেতে হবে না। ইয়াহু! আজকে সারা দিন তোমার কাছে থাকবো, কি মজা। তনু অনু কাউকে আজ স্কুল কলেজে যেতে দিলাম না। সবাইকে নিয়ে সারাটা দিন হাসি মজা করে পার করলাম। বিকালে অনেকক্ষণ বাবার বুকে মাথা দিয়ে শুয়ে রইলাম। আমার পরম ভরসার জায়গা, শান্তির জায়গা, যার দ্বিতীয় কোনো তুলনা হয় না। বাবা আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছেন। রেনু, হুম। তোর কি কিছু হয়েছে রে মা? না বাবা। আমাকে বলবি না? সত্যি কিছু হয়নি বাবা। সবসময় মনে রাখবি, সমস্ত দুনিয়াও যদি তোর বিরুদ্ধে চলে যায়, তোর বাবা সব সময় তোর পাশে থাকবে মা। জানি বাবা। নিজের অজান্তেই আমার চোখ দিয়ে এক ফোঁটা জল বেড়ে পড়ল। বাবা বুঝে যাওয়ার আগে মুছে ফেললাম। মানুষ সুখে থাকলে সময় মনে হয় অনেক জলদি চলে যায়, তাই আমার সাথেও তাই হলো। আজকের দিনটা আমার জন্য অনেক সুখের ছিল, তাই হয়তো অনেক জলদি অতিবাহিত হয়ে গেছে। ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই অবস্থা। যাওয়ার জন্য রেডি হয়ে আছি। আসবো রেনু? তুমি কবে থেকে আমার অনুমতি নেওয়া শুরু করলে মা? মেয়ে যখন মায়ের দায়িত্ব পালন করে তখন তো তার অনুমতি নেয়াই লাগে, তাই না? না, তোমার নেওয়া লাগবে না, আসো বলেই মার হাত ধরে মাকে রুমে ঢুকিয়ে বিছানায় বসিয়ে আমি নিচে বসে মায়ের কোলে মাথা রাখলাম। কি করছি কি? একটু থাকতে দাও না মা, চলেই তো যাব। এভাবে বলছিস কেন রে মা? কোথায় যাবি তুই? অফিসে যাব, আর কোথায় যাব বলো? এমন ভাবে বললি আমার বুকটা কেঁপে উঠলো। ভয় পেও না মা। তুই থাকতে আমার কিসের ভয়? একটা কথা বলবি? বলো মা। তোর কি কিছু হয়েছে মা? কেন মা? তোর বাবার মনটা কেমন কেমন করছে তোর জন্য, আর আমারও দুদিন ধরে বাম চোখটা খুব লাফাচ্ছে। অনুতনু তো আমার চোখের সামনেই থাকে, শুধু তুই সারা রাত কষ্ট করে অফিসে থাকিস। একে মেয়ে মানুষ, আবার করিস রাতের ডিউটি, তাই মনটা কু ডাকে তোর জন্য। না মা, চিন্তা করো না, তোমার রেনু ঠিক আছে। বাবাকেও বলো আমাকে নিয়ে চিন্তা না করতে। মা আমার কপালে চুমু এঁকে দিলেন। আমি বেরিয়ে পড়লাম। বের হওয়ার আগে বাবাকে, অনুকে, তনুকে একবার মন ভরে দেখে নিলাম। অয়ন নিজে আমাকে আজকে নিতে এসেছেন। গাড়িতে তার সাথে তেমন একটা কথা হয়নি, শুধু জিজ্ঞেস করলাম বাসার সবাই কেমন আছে। বললেন ভালোই আছে। আমি জানতে চাইলাম টুনি কেমন আছে। সে বলল গিয়ে নিজেই দেখে নিতে। আর কোনো কথাই হলো না। বাড়িতে পৌঁছানোর পর থেকে টুনি অয়ন দুজনেই ব্যস্ত, কাউকে পাচ্ছি না। কাল অয়নের জন্মদিন, তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আমার কাছে তাও একটা জিনিস আছে, জানি না তা পেয়ে সে খুশি হবে কিনা। অয়ন আর টুনি মিলে আমার জন্য সারপ্রাইজ রেডি করেছে। অয়ন আমার জন্য একটা বেনারসি কিনেছিল। আমাকে সে বিয়ে করতে চায়, কিন্তু এত সাহসী আর বদমেজাজি মানুষটা এইটুকু কথা আমাকে বলতেই পারেনি। তাই টুনি তাকে আইডিয়া দেয়। ওদের মতে আমি অয়নের জন্মদিনের কথা জানি না, তাই এই দিন আমাকে প্রপোজ করে চমকে দিতে বলে টুনি। টুনি তাকে বুদ্ধি দেয় প্রপোজ করে সরাসরি বিয়েটাও করে ফেলতে, কারণ টুনি না তর সইছে না কখনো আমি একেবারে জন্য ওদের কাছে চলে আসব। অয়নের আলমারির একটা সাইডে আমার কিছু কাপড় রাখা। প্রতিদিন আমি এসে এই কাপড়গুলো পাল্টে নেই, তাই কিছু কাপড় চোপড় এখানে আছে। এগুলো সবই অয়নের কিনা। আজকেও কাপড় পাল্টানোর জন্য আলমারি খুলতে উপরে রাখা সাদা শাড়িটাতে চোখ পড়লো। পাতলা একটা জর্জেট শাড়ি, সাথে চিকন কাপড়ের ব্লাউজ।
মানুষটার পছন্দ এত সুন্দর, আমি নিজে মাঝে মাঝে তাক লেগে যাই। আমি ছোট্ট করে একটা শাওয়ার দিয়ে তৈরি হয়ে নিলাম। চোখে মুখে কোনো শ্বাস দিলাম না, শুধু চুলগুলো ছেড়ে দিলাম। আমি তার জন্য অপেক্ষা করতে লাগলাম। অনেকক্ষণ পর সে এলেন। আমি পিছনে ঘুরতেই দেখি সে চোখ ধাঁধানো অবস্থায় দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। সে যেন তার চোখ ফেরাতে পারছে না আমার থেকে। তাকে দেখলে আমারও একই অবস্থা হয়, কিছুতেই পারি না আমি নিজের চোখ তার থেকে ফেরাতে। উনি আমার কাছে রূপবতী পুরুষ, যার রূপ আমার কাছে কোনো সুন্দরী ললনার চাইতে কম নয়। অয়ন আমার দিকে তাকিয়ে মনে মনে বলছে, আজই শেষবার তোমাকে এভাবে আদর করব। কাল থেকে মিসেস অয়ন চৌধুরী হিসেবে আদর করব তোমায়। শুধু আজকে রাতটাই, কাল দিনেই সব পাল্টে যাবে। ছোট খালামণিটা আজ এলে আজই সব পাল্টে দিতাম। শুধু এই রাতটা অপেক্ষা করো, কালকে নতুন সূর্যটার সাথে আমাদের জীবনেও নতুন গল্পের সূচনা হবে। সে আমার কাছে এগিয়ে এসে আমাকে কোলে তুলে নেয়। মেরে ফেলবে বুঝি আমাকে? আমি তাকে জড়িয়ে ধরে ওনার কানের কাছে মুখ নিয়ে বললাম, না, আজ নিজে খুন হতে চাই। আমার হাতে খুন হওয়ার খুব শখ। খুব। তাই বলতে বলতে সে আমাকে বিছানায় নামিয়ে দিয়ে নিজের নিঃশ্বাসের সাথে আমার নিঃশ্বাসের মিলন ঘটালেন। তার চোখের আষ্টে পিষ্টে আমার চোখকে আবদ্ধ করলেন। অনেক আগে আমি তার কাছে নিজেকে মন থেকে সঁপে দিয়েছি, আজ আরো বেশি তার কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করছে। আর তাই আজ তার সাথে আমি তার মাতাল হাওয়ায় ভেসে গেলাম। তার সাথে মাতলামি করতে লাগলাম। তার উন্মাদনার সাথে আমি উন্মাদ হয়ে গেলাম। তাকে আমি সর্বোচ্চটুকু দিয়ে ভালোবাসা দিতে লাগলাম। ফজরের আজান কানে আসতেই আমার ঘুমটা ভেঙে গেল। আমি উঠে বসে অয়ন কিছুটা নড়চড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙলো না তার। তার কপালে একটা চুমু এঁকে দিলাম আর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললাম, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ফাদার। টিং টিং টিং, কখন থেকে অ্যালার্মটা বেজেই যাচ্ছে, কেউ বন্ধ করছে না। অয়ন বালিশ থেকে মুখ না তুলে বাম হাত দিয়ে টেবিলের ঘড়িটা খুঁজতে থাকে। তখনই মনে পড়ে টেবিলের ঘড়িটা আমার পাশে রাখা থাকে সব সময়। আমি প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখি যেন সকালে আমার দেরি না হয়ে যায় উঠতে। তাই অয়ন আমাকে অ্যালার্ম বন্ধ করার জন্য বলতে হাত দিয়ে আমাকে ডাকতে নিলেই দেখে বিছানা খালি। বালিশ থেকে মাথা তুলে দেখে সত্যি বিছানা খালি, আমি নেই অয়নের পাশে। অয়ন উঠে বসে দেখে রুমের কোথাও নেই আমি। আজ পর্যন্ত কোনোদিন এমন হয়নি। অয়ন উঠে দেখেছে আমি নেই। অয়নের বুকের ভেতরটা থক করে উঠল। সে আমাকে খুঁজতে উঠে বারান্দায় যায়, দেখে সেখানেও আমি নেই। পরে ভাবে ঘুম থেকে উঠে মানুষ বাথরুমে যায়, বারান্দায় যায়, এটা ভেবে মনে মনে হেসে দেয় অয়ন। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, কিন্তু আমি বাথরুম থেকে বের হচ্ছি না দেখে বাথরুমের দরজায় নক দেয়, তাও আমার কোনো সাড়া শব্দ পায় না। বাথরুমের দরজা লক খুলতে চেষ্টা করছে নিলে দরজাটা খুলে নেই। দরজাটা লক করা না, বাথরুমের ভিতরে আমি নেই। অয়ন বুঝতে পারছে না আমি কোথায়, হয়তো নিচে গিয়েছি ভেবেই নিচে নেমে আসে। এখন আমাকে না দেখা পর্যন্ত অয়নের শান্তি হবে না। টুনি, টুনি, আসছি। অয়নের ডাকে টুনি কিচেন থেকে দৌড়ে আসে। জি। রেনু কোথায়? টুনি হাত দিয়ে উপরে দেখিয়ে দেয়। উপরে কি? রেনু কোথায়? সে তো উপরে ঘুমাচ্ছে, ওঠেনি এখনো। রেনু তো রুমে নেই। মানে রুমে নেই, তাই তো নিচে খুঁজতে এলাম। আমি ভাবলাম হয়তো তোর সাথে গল্প করছে। কিন্তু আমি তো অনেক আগে উঠেছি, সে তো নিচে নামেনি। নামেনি তো, গেল কোথায়? আর রুমের দরজাটাও তো খোলা ছিল, অ্যালার্মটা বাজ। ও শিট। বলেই অয়ন আবার উপরের দিকে দৌড় দেয়। দৌড়ে রুমে এসে টেবিল ঘড়িটা নিচে রাখা কাগজটা নেয়। অ্যালার্ম বন্ধ করার সময় অয়নের চোখে পড়েছিল, কিন্তু অয়ন তখন গুরুত্ব দেয়নি। টেবিল ঘড়িটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল অয়ন, কারণ প্রতিদিন রেনু ভোর 6টার অ্যালার্ম দেয়, আর আজ অ্যালার্ম দেওয়া সকাল 10টার। তার মানে কি রেনু ইচ্ছে করে অ্যালার্মটা দিয়েছে? মনে মনে এইটাই ভাবছে আর বলছে অয়ন।
কাগজটা খুলে দেখতে এক অজানা ভয় কাজ করছে অয়নের। যে ভয় অয়ন পাচ্ছিল তাই হলো, এটা কোনো সাধারণ ভাঁজ করা কাগজ নয়, এটা আমার চিঠি, অয়নকে লেখা শেষ চিঠি। প্রিয় অয়ন চৌধুরী, আপনার সাথে আমার একমাত্র শারীরিক সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। না আছে কোনো নামের সম্পর্ক, না আছে কোনো মনের সম্পর্ক। আশ্চর্য হলেও সত্যি, আপনার সাথে আমার কোনো মনের সম্পর্ক না থাকা সত্ত্বেও আমি আপনাকে আমার মনের জায়গা দিয়ে ফেলেছি। শুধু মনের জায়গা নয়, আমার মনের সবটা জুড়েই আপনার বসবাস। আপনাকে কি করে আমার ভালোবাসা উচিত অনুচিত জানি না, আমি শুধু এটাই জানি, ভালোবাসি। আমি ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি। কেন ভালোবাসি জানি না, কেবল জানি ভালোবাসি। আপনাকে কথাটা বলার সাহস হয়নি। যদি ছুঁড়ে ফেলে দেন, যদি ভালো না বাসেন, যদি ধিক্কার জানান আমার ভালোবাসাকে, অনেক কষ্ট পাবো, হয়তো সহ্য করতে পারবো না। আপনি আমার জীবনের অন্ধকার অধ্যায়ের সাথে পরিচিত। কখনো আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। জানি আপনার কাছে আমি অনেক নিকৃষ্ট, একটা নষ্টা মেয়ে, যার আপনাকে ভালোবাসার কোনো অধিকার নেই। তবুও ভালোবেসে ফেলেছি আপনাকে। কথাগুলো আপনাকে এভাবে বলছি কারণ এখন আপনি আমাকে প্রত্যাখ্যান করলেও আমি জানতে পারবো না, আর তাই কষ্টও হবে না। আপনার জন্য আমি কি ছিলাম আমি জানি না। এতদিনে আপনার অভ্যাসে পরিণত হতে পেরেছি কিনা তাও জানি না। হয়তো আপনাকে ছেড়ে চলে যেতে হবে বলেই আল্লাহ আমাকে বেঁচে থাকার একটা অবলম্বন দিয়ে দিয়েছেন, যাকে আঁকড়ে ধরে আমি আমার বাকিটা জীবন পার করতে পারবো। আপনি হয়তো ভাবছেন আজ আপনার জন্মদিন, আমি তা জানি না, কিন্তু না, আমি জানি। আপনাকে সামনাসামনি বলিনি কারণ আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো উপহার নেই। হ্যাপি বার্থডে। জানি না এখন যা বলবো তা আপনার জন্য বেস্ট গিফট হবে কিনা, সবচাইতে বাজে গিফট হবে, তাও বলতে খুব ইচ্ছে করছে। অয়ন, আমি মা হতে চলেছি। আপনার অনাগত সন্তান আমার গর্বে। এটা শুনে আপনি কি বলতেন জানি না, মেনে নিতেন কিনা আমাকে আর আমার সন্তানকে তাও জানি না। যদি মেনে না নিয়ে বলতেন মেরে ফেলো, তাই পালিয়ে গেলাম। আমি পারবো না আমার ভালোবাসার চিহ্নকে শেষ করতে। জানেন কেউ ছিলাম একবার ওকে শেষ করতে, কিন্তু পারিনি। ফিরে এসেছি, এখন ওকে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করে দেব। আর আপনাকে ভালোবেসে আমাকে খুঁজবেন কিনা জানি না, খুঁজলেও খুঁজে কোনো লাভ নেই, কারণ রেনু হারিয়ে গেছে এই অন্ধকার দুনিয়া থেকে। এই শহরের অলিগলিতে আর খুঁজে পাবেন না রেনুকে। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন। ভালোবাসি আপনাকে, আপনার রেনু। অয়ন দাঁড়িয়ে থেকে বসে পড়ল। অয়নের চোখের পানি দিয়ে চিঠিটা ভিজে যাচ্ছে। তো বাবু আমার বাসায় গিয়ে এতক্ষণে বলে দিয়েছে আমি আর ফিরবো না। আমার শেষ দায়িত্ব হিসাবে ফ্ল্যাটের কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সব অনুকে বুঝিয়ে দিয়ে এসেছে। সাথে অনুকে লেখা আমার চিঠিটা, যেখানে অনুকে বলেছি যেন বাবা মায়ের দিক খেয়াল রাখে। এখন থেকে সব ওকেই দেখে রাখতে হবে, আর ওদের খেয়াল রাখার জন্য একজনকে রেখে গেছি, সে সব সময় ওদের পাশেই থাকবে। রেনু! অয়নের চিৎকারে টুনি দৌড়ে উপরে আসে। কি কি হয়েছে? আমার রেনু চলে গেছে রে। আমার রেনু আমাকে ভুল বুঝে চলে গেছে। কি বলছেন যাতা? অয়নের হাত থেকে চিঠিটা নিয়ে টুনি পড়তে শুরু করে। আমার রেনু মা হবে টুনি, আমার সন্তান আমার রেনুর গর্ভে। অয়নের কথা শুনে টুনি চোখ বড় বড় করে তাকায়। একবার যদি বলতো আমাকে, কোনো সারপ্রাইজ প্ল্যান করতাম না, তখনই বলে দিতাম কতটা ভালোবাসি। একবার যদি বলতো আমাকে, একবার। অয়ন উঠে দাঁড়ায়। আমি কোথাও যেতে দিব না ওকে, আমি ফিরিয়ে আনবই ওকে। আমার ভালোবাসা, আমার সন্তান কোথাও যেতে দিব না আমি। বলেই অয়ন পাগলের মতো দৌড়ে বেরিয়ে যায়। পাগলের মতো ড্রাইভ করে এদিক সেদিক খুঁজতে থাকে অয়ন তার রেনুকে।
এমন কোনো গলি বাকি রাখেনি অয়ন যেখানে তার রেনুকে খুঁজেনি। কিন্তু রেনু তো ফিরে আসার জন্য যায়নি, তাই হাজার চেষ্টা করেও অয়ন রেনুকে খুঁজে পেল না। চিরকালের জন্য অয়নের জীবন থেকে রেনু হারিয়ে গেল। সারাদিন পাগলের মতো ছন্ন ছাড়া হয়ে খুঁজে না পেয়ে রাতে ক্লান্ত হয়ে চোখ মুখ ফোলা নিয়ে বাড়ি ফিরল অয়ন। অয়নকে দেখে হন্তদন্ত হয়ে অয়নের কাছে আসে টুনি। কি হলো, আপনি একা কেন? সে কোথায়? অয়ন অসহায়ের মতো তাকালো টুনির দিকে। কি হলো বলেন, সে কোথায়? পাশে দিয়ে আসছেন, সাথে নিয়ে এলেন না কেন? অয়ন সেখানেই মাটিতে বসে পড়ে। হারিয়ে গেছে আমার রেনু, চিরকালের জন্য হারিয়ে গেছে আমার কাছ থেকে, হারিয়ে গেছে। অয়নের চিৎকার আর আর্তনাদ দেখে টুনিও নিজের কান্না চেপে রাখতে পারেনি। নিজে বেঁচে থাকার জন্য আমার সন্তানটাকে নিয়ে গেল, কিন্তু আমি কি নিয়ে বাঁচবো এখন? আমি কি নিয়ে বাঁচবো? রেনু। সমাপ্তি। এভাবেই অয়নদের জীবন থেকে হারিয়ে যায় রেনুরা। অতীতা গল্পের রেনুদের জীবনে অয়নদের মতো মানুষ খুব কমই আসে, হয়তো হাজার বা লাখেও একজন আসে না। কারণ বাস্তব জীবনে রেনুদের জীবনের বাস্তবতাটা গল্পের রেনুর বাস্তবতাকেও হার মানায়। কোনো রেনুরাই নিজের ইচ্ছায় বা শখের বশে পতিতাবৃত্তি করে না। সময় আর বাস্তবতা কোনো না কোনোভাবে তাদেরকে বাধ্য করে। কাউকে জোর করা হয় পতিতা হওয়ার জন্য, আর কেউ কেউ কোনো উপায় না পেয়েই এই পথ বেছে নেয়। তবে আমি কোনোটাকেই সমর্থন করি না, শুধু তাদের জীবনের বাস্তবতাটাকে তুলে ধরার জন্য আমার এই লেখা। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, তাও চেষ্টা করেছি। আমি জানি আমার অনেক পাঠকই এই শেষটা মানতে চাইবেন না বা পারবেন না, কারণ সবাই চায় অয়ন আর রেনুর মিল হোক। তবে এটাই বাস্তবতা। বাস্তব জীবনে রেনুদের জীবনের সুখের মিলন হয় না। তাই আমি যদি বাস্তবতাকে বাদ দিয়ে ওদের মিল দিতাম, তাহলে তা কেবলমাত্র একটা কাল্পনিক প্রেমের গল্প হয়ে যেত, যা আমি চাইনি। তাই বাস্তবতাকে অবলম্বন করে লেখাটাকে বাস্তবতার ভিত্তিতেই শেষ করলাম। তবে এই শেষই শেষ নয়, কারণ কিছু শেষ হলো নতুন কোনো গল্পের শুরু। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।